ওকে, তো গুড ইভিনিং সবাইকে আবারও। তো আমরা পড়ছিলাম লাইফ অফ কাউলি নাকি? জি স্যার। দেখি আজকে লাইফ অফ জি স্যার। কাউলিকে আমরা কোন দিকে নিয়ে যেতে পারি। আচ্ছা, আর তোমাদের লিঙ্গুইস্টিক্সের চ্যাপ্টার 5 কি শেষ হয়েছে? বলো তো। জি স্যার। স্যার জি স্যার, স্যার শেষ হয়েছে। সিনট্যাক্সের প্রশ্ন শেয়ার করছেন? সরি, বলো। স্যার সিনট্যাক্সের প্রশ্নগুলা। হ্যাঁ, ওটা আমি দেখি আজকের মধ্যে দেবো না, কালকের মধ্যে দিয়ে দিব, ঠিক আছে? হুম। আচ্ছা, আচ্ছা প্রথমে স্যার। চ্যাপ্টার 5 হয়েছে সবার, সেটা বলো। জি স্যার, হয়ে আচ্ছা, তাহলে গেছে। এটা আমি চেঞ্জ করে দিচ্ছি জি এখন। স্যার। হ্যাঁ, চ্যাপ্টার 6টা দিয়ে দিচ্ছি। আহ, কি অক্টোবরই হয়ে আছে, এখনো চেঞ্জ করা হয়নি। আজ হচ্ছে কত, 9। তাহলে চ্যাপ্টার 6 অক্টোবর অক্টোবর কেন? আচ্ছা, তাহলে আমরা পড়াটা শুরু করি দ্রুত। আমরা কতদূর পড়েছিলাম? স্যার আজকে 133 থেকে শুরু করা হবে। 133। হ্যাঁ স্যার। আচ্ছা, এখান থেকে। আচ্ছা, তাহলে প্রথম দিকে আমরা দেখেছি যে কাউলির কোয়ালিটি, লাইফ, এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। তারপরে দেখলাম মেটাফিজিক্যাল পয়েন্টদের, বিশেষ করে উইট এবং কনসিট, এই দুটার ব্যবহার নিয়ে আলোচনা করা হয়েছে। এবং আমরা যেটুকু দেখলাম তাতে স্যামুয়েল জনসন মেটাফিজিক্যাল পয়েন্টদেরকে কি পজিটিভলি নিচ্ছেন না নেগেটিভলি? ক্রিটিসাইজ করছেন। নেগেটিভলি। হ্যাঁ, একদম পুরো ক্রিটিসাইজ করেছে নাকি? একদম তুলোধনা যাকে বাংলা কথা বলা হয়, সেরকম করে ফেলেছে। হুম। তো এই জন্য, এবং তারপরে তিনি আসলেন হচ্ছে কাউলি মেটাফিজিক্যাল পয়েন্ট হিসাবে কি কি করেছেন সেগুলো নিয়ে। এই হচ্ছে ব্যাপারটা মেনলি, আসলে তেমন কিছু না। প্রথমে আব্রাহাম কাউলির জীবনী বা ওই সম্পর্কে কিছু আলোচনা, তারপরে মেটাফিজিক্যাল পয়েন্টদের 2-3টা ফিচার নিয়ে আলোচনা, এবং সেই ফিচারের উপর ডিপেন্ড করে তাদের পয়েটিক জিনিয়াস হিসেবে তাদেরকে ধরা যায় কিনা, এবং তাদের ভিতর থেকে কাউলি আসলে কেমন জায়গাটা ধরে রেখেছে বা তার অবস্থানটা কি, সেটা নিয়ে আলোচনা। এই, তাহলে এখন যেহেতু আমরা মেটাফিজিক্যাল পয়েন্টদের অনেক ফল্ট পেয়েছি, ঠিক আছে, তো তাদের ইমাজিনেশন নাই, ফ্যান্সি নেই, সব কিছুতে টেকনিক্যাল, হ্যাঁ, বা উইটি, বা হচ্ছে ফারফেস্ট কম্প্যারিজন, এগুলো তাদের পোয়েট্রিকে, মানে কি বলবো, অনেক পোয়েট্রি থেকে অনেক দূরে নিয়ে গেছেন বলে স্যামুয়েল জনসন মনে করছেন। তবে দেখো, দ্য ফল্ট অফ কাউলি পারহ্যাপস অফ অল দ্য রাইটার্স অফ দ্য মেটাফিজিক্যাল রেস, হ্যাঁ, অতএব মেটাফিজিক্যাল রেস বা মেটাফিজিক্যাল যে দল, সেই দলের যত রাইটার আছে তাদের ভিতরে দ্য ফল্ট অফ কাউলি অ্যান্ড পারহ্যাপস অল দ্য রাইটার, শুধু কাউলির ফল্ট তা না, এটা সকল মেটাফিজিক্যাল রাইটারদের ফল্ট। কোনটা ফল্ট? ইজ দ্যাট অফ পারসুইং হিজ থট টু দিয়ার লাস্ট র্যামিফিকেশন। এখন একটা কথা হলো, বাংলা হলো, ইংলিশটা কি? র্যামিফিকেশন মানে কি? আমরা তো গতদিন রেকর্ড করতে ভুলে গেছিলাম নাকি ক্লাস? জি স্যার। স্যার প্রথম 20 মিনিট রেকর্ড হয়নি। হ্যাঁ, দেখো, র্যামিফিকেশন মানে হচ্ছে কোনো একটা, মানে তাদের যে স্ট্রাকচার বা প্রসেসের কমপ্লেক্সিটিটাকে বোঝানো হয়। হ্যাঁ, তাহলে দেখো, আর সাব ডিভিশন অফ আ কমপ্লেক্স স্ট্রাকচার আর প্রসেস অর আ কমপ্লেক্স অর আনওয়েলকাম কনসিকুয়েন্স অফ অ্যান অ্যাকশন আর ইভেন্ট। মানে মূল কথা যেটা বলতেছে যে তাদের সবচেয়ে বড় ফল্ট হলো, শুধু কাউলির ফল্ট না, এটা সকল মেটাফিজিক্যাল পয়েন্টদের ফল্ট, সেটা হলো পারসুইং হিজ থটস টু দিয়ার লাস্ট র্যামিফিকেশন, মানে নিজের চিন্তা ভাবনাকেই শেষ পর্যন্ত গুরুত্ব দেওয়া, এইটা হলো বড় কথা। যে আমি যা ভেবেছি সেটাকে নিয়েই আমি কাজ করব, এতে যা হয় হবে, এরকম আর কি। হ্যাঁ, যা হয় হবে, তার
চিন্তা ভাবনাকে পার্সু করাটাই হচ্ছে তাদের একমাত্র বড় ফল্ট। বাই হুইচ হি লুজেস দ্য গ্র্যান্ডার অফ জেনারেলিটি। এতে কি কি হয়, যে কথাবার্তা, আচার আচরণ বা স্ট্রাকচারের মধ্যে যে জেনারেলিটি থাকে, সকলের মধ্যে যে একটা মিল থাকে, সেটা তার ভিতরে থাকে না, লুজেস হচ্ছে হি লুজেস দ্য গ্র্যান্ডার অফ জেনারেলিটি, মানে জেনারেলিটি ফর কারণ অফ দ্য গ্রেটেস্ট থিংস দ্য পার্ট আর, দেখো লিটিল, হ্যাঁ, তার হচ্ছে অফ দ্য গ্রেটেস্ট থিংস দ্য পার্টস আর লিটিল, মানে বড় জিনিসের ক্ষেত্রে হলেও পার্টগুলো সবসময় ছোটই হয়। আর এই ছোট পার্টগুলোকে যদি আমরা দেখো, হুইচ ইজ লিটিল ক্যান বি বাট প্রিটি। ছোট জিনিস বলছে, বড় জিনিস যত বড় জিনিসই হোক তার পার্টগুলো ছোটই হয়, আর ছোটগুলো প্রিটি না হয়ে পারে না। দেখো, ক্যান বি বাট প্রিটি অ্যান্ড বাই ক্লেমিং ডিগনিটি বিকামস রিডিকুলাস। কিন্তু কেউ যদি তার ওই মানে জেনারেলাইজেশন থেকে দূরে সরেছে, হ্যাঁ, নিজে একটু ভিন্ন মাত্রায় দিয়ে দিয়েছে, নিজে একটু আলাদা কিছু করেছে, এরকম কিছু ক্লেম করাটাকে তিনি বলতে যাচ্ছেন কি, রিডিকুলাস, হাস্যকর। অর্থাৎ মূল কথা হলো, যখন আমরা কিছু করব তখন সেটা ভিন্ন কিছু হতেই পারে, কিন্তু সবচেয়ে বড় বিষয় হলো আমরা যে লাইনে দৌড়াবো সে লাইনের সাথে তো লিঙ্ক থাকতে হবে, মিল থাকতে হবে। কিন্তু তুমি এক লাইনে দৌড়াচ্ছ আর চিন্তা করতেছো আর এক ধরনের, এবং তোমার চিন্তাটাকে তুমি একমাত্র গুরুত্ব দিচ্ছ, তুমি এগুলোকে, হ্যাঁ, মানে সাধারণ যে বৈশিষ্ট্যগুলোকে তুমি গ্রহণ করতে চাচ্ছ না, নিজেকে সবসময় তোমার আলাদাভাবে তুলে ধরার জন্য, হ্যাঁ, লোক দেখানোর জন্য, ভাব দেখানোর জন্য একটু আলাদা কিছু করবা, এটা নিশ্চয়ই হাস্যকর ছাড়া আর কিছুই হবে না। তাই বলছে, দেখো, দাস অল দ্য পাওয়ার অফ ডেসক্রিপশন ইজ ডেস্ট্রয়েড বাই আ স্ক্রুপুলাস এনিউমারেশন। হ্যাঁ, মানে হুদাই বাড়তি বর্ণনা করে ডেসক্রিপশনের যে পাওয়ার থাকে, আসলে যে ডেসক্রিপশন পাওয়ারটা রিডারদের মধ্যে একটা বিষয়কে সুন্দরভাবে ইনপুট করতে পারে, সেই জিনিসটাই নষ্ট হয়ে যায়। অ্যান্ড দ্য ফোর্স অফ মেটাফোর্স ইজ লস্ট when the mind by the mention of particular is turned more upon the original than the secondary sense. হ্যাঁ, তাই বলছে, এবং মেটাফোরেরও যে একটা ফোর্স থাকে, যে মেটাফোর ইউজ করাটার একটা উদ্দেশ্য আছে, যে কি কারণে মেটাফোর ইউজ করা হয়েছে, সেই মেটাফোরের ফোর্সটাও নষ্ট হয়ে যায় যখন when the mind by the mention of particulars, তাহলে জেনারেলাইজেশন না করে যখন পার্টিকুলার কোনো কিছু মেনশন করে মাইন্ডকে একটু অন্যদিকে ঘুরিয়ে নেওয়া হয়, তখন ওই মেটাফোরিক্যাল ব্যাপারটা আর কাজ করে না। মানে ওই যে কনসিট মানেই তো মেটাফোর, তাই না, সিমিলি মেটাফোর। কনসিট কি সিমিলি মেটাফোর থেকে আসছে না, বলো তো? জি স্যার। আর যেখানে ফারফেস্ট কম্পারিজন হয় তখন সেটাকে আমরা বলি হচ্ছে কনসিট, কিন্তু কনসিট এক ধরনের সিমিলি বা মেটাফোর। তো এখানে সেই মেটাফোরের সেন্সটা নষ্ট হয় এবং আলটিমেটলি রিডারদের পক্ষে এটা বোঝা সম্ভব হয় না। দেখো, মোর আপন দ্যাট ফ্রম হুইচ দ্য ইলাস্ট্রেশন ইজ ড্রন দেন দ্যাট টু হুইচ ইট ইজ অ্যাপ্লাইড। তার মানে তখন কি করে, দেন দ্য সেকেন্ডারি সেন্স, মানুষজন সেই সেকেন্ডারি সেন্সটা, মানে কবি যেটা বলতে চেয়েছেন সেটার দিকে যায়ই না, বরং যেটা বলতে চেয়েছে লোকজন ওটার উপরেই গুরুত্ব দেয়। যেমন আমরা বিশেষ করে যখন ওই যে গুড মরো পড়েছিলাম, ওখানে যে সেভেন স্লিপার্স ডেনের কথা ইউজ করা হয়েছিল, তাই না, সেভেন স্লিপার্স ডেন পেয়েছিলাম না, যে 7 ভাই এমন ঘুমিয়েছিল যে তারা 200 বছর ওখানে ঘুমিয়ে কাটিয়েছিল। আমরা প্রথমত এটার উপরেই গুরুত্ব দিচ্ছি, কিন্তু এর যে একটা সেকেন্ডারি সেন্স আছে যেটা আসলে রাইটার বোঝাতে চেয়েছিলেন, এটার প্রতি মাঝে মাঝে আমরা খেয়ালই করি না। আসলে তিনি এটা দিয়ে কি বোঝাতে চেয়েছিলেন বলতে পারবো? বলো, সেভেন স্লিপার্স ডেন দিয়ে তিনি কি বোঝাতে চাইছিলেন? শুধু কি ওদেরকে তিনি বোঝাতে চাইছিলেন যে সেভেন স্লিপার্স ডেন তারা ঘুমাচ্ছিল এটুকুই, নাকি অন্য কিছু? না স্যার, ওনাদের লাভটাও যে ওদের মতোই আনকনসিয়াস, মানে ওরাও যেমন ঘুমের ভিতরে খুব মন দিয়ে ঘুমাইছিল, আর ওদের ভালোবাসাটা এরকম আর কি গভীর ভালোবাসা, ওদের ঘুমটাও যেমন গভীর ছিল, ওদের ছিল যে একজন আরেকজন জানতো না যে এর ভিতরে অনেক কিছু ঘটে গেছে, নাকি যে 200 বছর তারা ঘুমিয়ে ফেলেছে এবং ইতোমধ্যে পুরো তার শহর পুরো চেঞ্জ হয়ে গেছে, মানে ঘুমের ভিতরেই ওদিকে চেঞ্জ হয়ে গেছে। তাই এদেরও আনকনশাস অবস্থাতে অনেক কিছু ডেভেলপ করে গেছে, তারা বুঝতে পারেনি যে কখন ডেভেলপ করলো, এইটা বোঝানোই তাদের উদ্দেশ্য ছিল। কিন্তু দেখা যাচ্ছে যে আমরা ওই সেভেন স্লিপার্স ডেনের প্রতি বেশি গুরুত্ব দিব, কিন্তু ওটা দিয়ে কি বোঝাতে যাচ্ছে ওটার প্রতি হয়তো আমরা খেয়ালই করবো না। এইটা মেনলি রাইটার মানে স্যামুয়েল জনসন ভয় পাচ্ছেন, যারা যে পরিমাণে মেটাফোর ইউজ করেন, যে পরিমাণে তারা জেনারেলাইজেশন থেকে সরে এসে পার্টিকুলার বিষয়গুলোকে রিপ্রেজেন্ট করে, সেই জায়গায় হয়তো
দেখা যাচ্ছে যে অর্থ বোঝাতে চেয়েছে সেই অর্থ না বুঝে রিডাররা হয়তো অন্য কিছু বুঝতেছে। ঠিক আছে তো? তাই বুঝে দেখো, হ্যাঁ, যে এটা সরে আসে কোথা থেকে, মোর আপন দ্যাট ফ্রম হুইচ দ্য ইলাস্ট্রেশন ইজ ড্রন, হ্যাঁ, মানুষের মন চলে যায় কোন দিকে, যেখান থেকে উদাহরণটা নেওয়া হয়েছে, দেন টু দ্যাট হুইচ ইট ইজ অ্যাপ্লাইড। তাহলে যে ক্ষেত্রে অ্যাপ্লাই করা হয়েছে সেদিকে মন না দিয়ে রিডার চলে যাচ্ছে কোন দিকে, ওই যেটা বর্ণনা করা হয়েছে ওই দিকে। রেফারেন্সের দিকে। অতএব এই জন্য দেখা যাচ্ছে তিনি বেশি মাত্রায় এই কনসেপ্ট ব্যবহার করাটাকে পছন্দ করছেন, আর এটা হচ্ছে কাউজির একটা বড় ফল্ট, যে তার নিজস্ব থটকে পার্সু করে একদম লাস্ট পর্যায় পর্যন্ত তার এদিক ওদিক নড়াচড়া না করে সেটাইকে বলা, এতে যে একটু এদিক ওদিক হবে, একটু অন্য অন্য রাইটারদের সাথে একটু মিল হবে, সেটাকে যেন তিনি খোঁজই করেন না বা রাখেনই না। তো এটা হচ্ছে একটা ফল্ট। এছাড়া দেখো, অফ দিস উই হ্যাভ আ ভেরি এমিনেন্ট এক্সাম্পল, বলছে এর একটা বড় উদাহরণ আছে, মানে এই যে ফল্টের একটা উদাহরণ দিচ্ছে কোত্থেকে, ইন দ্য ওয়ার্ড, ইন, দেখো ইন টাইটেলড হবে দ্য মিউজ, মিউজ নামে যে কবিতাটা তিনি লিখছেন, মানে রাইটিংটা তিনি লিখছেন, ওখানে তিনি এরকম একটা মেটা মানে ইউজ করেছেন, তাই তো, মেটাফোর ইউজ করেছেন বা কনসেপ্ট ইউজ করেছেন, যেটা অনেক সময় তার মিলছে। দেখো, হু গোজ টু টেক দ্য এয়ার ইন অ্যান ইন্টেলেকচুয়াল চ্যারিয়ট টু হুইচ দ্য হার্নেসেস ফ্যান্সি অ্যান্ড জাজমেন্ট, হ্যাঁ, উইট অ্যান্ড ইলোকুয়েন্স, মেমোরি অ্যান্ড ইনটিউশন। দেখো এখানে তিনি অনেক কিছু ব্যবহার করছেন, উইট অ্যান্ড ইলোকুয়েন্স, মেমোরি অ্যান্ড ইনভেনশন, মেমোরি অ্যান্ড ইনভেনশন, হাউ হি ডিস্টিংগুইশ উইট ফ্রম ফ্যান্সি, ফ্যান্সির সাথে উইটের কি সম্পর্ক, আর হাউ মেমোরি কুড প্রপারলি কন্ট্রিবিউট টু মোশন, হি হ্যাজ নট এক্সপ্লেইন। মানে মূল কথা একটা উদাহরণ দিয়ে তিনি বলতেন, যেহেতু আমরা কবিতাটা পড়ি নাই, অতএব এই উদাহরণটা আমাদের ক্ষেত্রে খুব একটা খাটছে না বা আমরা বুঝবো না এইটা। তাহলে এই জাতীয় যখন আমরা এটা পড়তে চাচ্ছিলাম তখন এনার কিছু রাইটিং মনে আমাদেরকে পড়ানো লাগতো নাকি, হ্যাঁ, পড়ানো জি লাগতো না? স্যার, আমি তো আগ্রহী উনি আসলে কিরকম লিখছে, উনি যে সবাই এরকম বুঝাইতেছে না দেখার জর্ডান একটু সম্পর্কে দেখি। লিখলেই হতো, কারণ জর্ডানের কবিতা আমরা পড়েছি এবং নিশ্চয়ই আমরা তার আলোচনাটা বুঝবো, কিন্তু যা পড়ি নাই হুদাই তার সম্পর্কে আমাদের আলোচনা করতে বলছে। তার দরকার কিছু, তাহলে কাউলির কয়েকটা কবিতা দিলেই হতো, এই যে মানে জন ডানের এতগুলো কবিতা না দিয়ে, হার্ভার্ডের দিয়েছে, অ্যান্ড্রু মার্ভেলের দিয়েছে, কেন আর দুইটা কবিতা যদি আমরা এই কাউলি দিত, সেই দুটা কবিতা আমরা পড়তাম, পড়ার পর এটাকে বিবেচনা করতে গেলে আমরা ধরতে পারতাম আমরা পড়ছি একজনের আর উদাহরণ দিতে হচ্ছে আর একজনের, না আমাদের মিলছে না। না স্যার, লাইফ অফ জর্ডান দিত। হ্যাঁ হ্যাঁ, মানে যার এই যে তিনি যেহেতু 52টা কবিতার উপর তিনি লিখছেন, মানে কবির উপরে লিখছেন, এখন হয়তো তিনি জন ডানের উপরেও লিখছেন কিনা জানি না, তাই না, এই জন্য তিনি হয়তো এই যে কাউলিটাই এসেছে আমাদের সামনে। তো যাই হোক, এখন আমরা দেখো এখানে ওই কবিতাগুলো দিয়ে এক্সাম্পল হিসেবে বোঝাতে যাচ্ছে। এছাড়াও দেখো অন্যান্য কবিতাগুলো থেকে উদাহরণ দিয়ে তিনি এই কথাটা বোঝাতে চাচ্ছেন, দেখো যে আহ, দেখো অনেকগুলো যে রাইটারগুলো আমরা পড়ে এসেছি, ডেভিডিস, হ্যাঁ, তারপরে হচ্ছে এখানে তো তার এইটার উপর ডিপেন্ড করে আলোচনা করছে, অন্যান্য রাইটারদের কিছু বই এখানে নিয়ে আসা হয়, যেমন স্পেকটেটর, ম্যাক ফ্লেকনো, ড্রাইডেনের লেখা, হ্যাঁ, বলছে ইট হ্যাজ বিন ইমিটেটেড নর ডু আই রিকালেক্ট মাস মোর নোটিস ফ্রম ইটস পাবলিকেশন টিল নাও ইন দ্য হোল সাকসেশন অফ ইংলিশ লিটারেচার। মানে এখানে তিনি ওই উদাহরণগুলো আমাদের এটা দরকার নেই, কারণ জাস্ট এগুলো যদি আমরা পড়ি নাই, ডেভিডিস কি সেখানে যদি আমরা এখন কনসিডার করতে চাই, এটা হবে বলো, হ্যাঁ, দ্য ডেভিডিস নাও রিমেন্স টু বি কনসিডার্ড অ্যাজ আ পোয়েম হুইচ অথর ডিজাইন টু হ্যাভ এক্সটেন্ডেড টু 12 বুকস, যেটা তিনি 12টা বই লিখবেন বলে এটা ভেবেছিলেন, সেটা দিয়ে বিবেচনা করে আমরা এগুলো বুঝতে গেলে এখন তো আমাদের ওই কবিতাটা পড়া লাগবে। অতএব দরকার নেই, আমরা যেটা বুঝেছি যে ওখানে কনসিপ্ট বা এগুলোর বিশেষ টেকনিক্যাল ইস্যুগুলোকে ব্যবহার করে নিজের থটকে গুরুত্ব দেওয়াটাই হচ্ছে তাদের একটা বড় ভুল। হ্যাঁ, জেনারেলাইজেশনের কিছু বিষয় আনা লাগতো, যে অন্যরাও ইউজ করেছে আমিও কিছু ইউজ করি, যাতে রিডারেরা ওদের সাথে মিল রেখে বুঝতে পারে এইটা। ডেভিড নিয়ে দেখছি একটা শর্ট নোট আছে আমাদের সিলেবাস। তার বলছে অফ দিস সাইলেন্স অ্যান্ড নেগলেক্ট ইফ দ্য রিজন বি ইনকোয়ার্ড ইট উইল বি ফাউন্ড পার্টলি ইন দ্য চয়েস অফ দ্য সাবজেক্ট অ্যান্ড পার্টলি ইন দ্য পারফরমেন্স অফ দ্য ওয়ার্ক। তাহলে অফ দিস সাইলেন্স অ্যান্ড নেগলেক্ট, তিনি যে সাইলেন্স রাখলেন বা নেগলেক্ট করলেন, ইফ দ্য রিজন বিন ইনকোয়ার্ড, বলছে এর পিছনে কারণটা কি, হয়তো তিনি যে জেনারেলাইজ করলেন না, অন্য বিষয়গুলো এড়িয়ে গেলেন, কেন করলেন, তো এটা যদি আমরা একটু বিবেচনা করি তাহলে দেখবো কি, যে ইট উইল বি ফাউন্ড পার্টলি ইন দ্য চয়েস অফ দ্য সাবজেক্ট, হয় সাবজেক্ট চয়েস ক্ষেত্রে কিছু ঝামেলা ঘটে গেছে, অথবা পার্টলি ইন দ্য পারফরমেন্স অফ দ্য ওয়ার্ক, অথবা সাবজেক্ট তিনি চুজ করলেও ওটাকে তিনি হয়তো সুন্দরভাবে উপস্থাপন করতে পারেননি, কোনো না কোনোভাবে দেখা যাচ্ছে যে জেনারেলাইজেশনগুলো হচ্ছে না, হ্যাঁ, এটা বলতে চেয়েছি। এবার বলছি কি, দেখো স্যাক্রেড হিস্ট্রি হ্যাজ বিন অলওয়েজ রেড উইথ সাবমিসিভ রেভারেন্স, সরি
দেখো এখানে স্যাক্রেড মানে কি, স্যাক্রেড হিস্ট্রি, স্যাক্রেড মানে কি বলতো, পবিত্র নাকি? হুম, কি সবাই শুনতে পাচ্ছ তোমাকে নাকি? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, তা বলছে স্যাক্রেড হিস্ট্রি হ্যাজ অলওয়েজ বিন রেড উইথ সাবমিসিভ রেভারেন্স। রেভারেন্স মানে কি, শ্রদ্ধা। মানে যে হিস্ট্রিগুলো আমাদের কাছে মনে হয় যে ভালো, সেগুলো আমরা খুব মানে কি বলবো, গুরুত্ব দিয়ে পড়ি আর কি। রেভারেন্স মানে এখানে শ্রদ্ধা, কিন্তু এখানে শ্রদ্ধা না দিয়ে বলবো গুরুত্ব সহকারে পড়া। অ্যান্ড অ্যান ইমাজিনেশন, শুধুমাত্র রেফারেন্স দিয়ে না, গুরুত্ব দিয়ে না, বরং একটা কল্পনা দিয়েও আমরা পড়ি। ওভার ওর্ড অ্যান্ড কন্ট্রোল, যে ইমাজিনেশনটা মোটামুটি আমাদের কাছে কন্ট্রোলড, নিয়ন্ত্রিত। মানে আমরা সবসময় যেগুলোকে বিবেচনা করব, তাই তো সেগুলো আমরা আমাদের নিজস্ব কল্পনা শক্তি দিয়ে বিবেচনা করব, ঠিক আছে, কিন্তু তারও একটা সীমা থাকবে। কারণ আমরা যখন পড়ব, যার বিষয়টা পড়ব, সেই বিষয়টাকে আমরা কল্পনা শক্তি দিয়ে এত অতিমাত্রায় রঞ্জিত করব না যে যেটা আসলে কবি বোঝাতে চাচ্ছেন না। তাই তিনি বলতেছেন যে অন্তত স্যাক্রেড হিস্ট্রির ক্ষেত্রে এই বিষয়গুলোকে আমরা একটু গুরুত্ব দিয়ে পড়ি। এখন স্যাক্রেড হিস্ট্রি আসলে কি জিনিস বলো? বাইবেল স্যার। হ্যাঁ বলো। বাইবেল। না, শুধু বাইবেল না, যেগুলো আমাদের কাছে মানে মনে হয় যে আহ, হয়তো দেখা যাচ্ছে শুধু বাইবেলের বিষয় না, বাইরের বিষয়গুলো বা হচ্ছে তোমার যেগুলো আমাদের ধর্মকে রিপ্রেজেন্ট করে বা ধর্মের ফাউন্ডেশন অনেকের শক্ত জীবন। করতে, হ্যাঁ, জীবনী টিবনী সব কিছু মিলে যেটা আমাদেরকে ধর্মের পথে পরিচালনা করে, এই বিষয়গুলোকে রিপ্রেজেন্ট করা হতে পারে, ঠিক আছে তো? তারপরে দেখো, স্যাক্রেড হিস্ট্রি ইজ দ্য টেলিং অফ রিলিজিয়াস ন্যারেটিভ টু ইনস্টিল ফেইথ, ফোকাসিং অন ইভেন্টস অ্যান্ড ফিগার্স কনসিডার ডিভাইনলি। দেখো, হ্যাঁ, কিছু কিছু ইভেন্ট বা ঘটনা যেগুলো আমাদের কাছে ডিভাইন বলে মনে হয়, এই বিষয়গুলো, এগুলো আমরা মোটামুটি খুব গুরুত্ব দিয়েই পড়ি। তাই বলছে যে আমরা খুবই সাবমিসিভ রেফারেন্স এবং ইমাজিনেশন দিয়ে পড়ি, এবং যখন আমরা পড়ি তখন অতিমাত্রায় নিশ্চয়ই আমরা কল্পনা করি না, কারণ কন্ট্রোল ইমাজিনেশন দিয়ে আমরা এগুলোকে পড়ি। সুতরাং উই হ্যাভ বিন অ্যাকাস্টম টু অ্যাকুইসেক ইন দ্য নেকেডনেস অ্যান্ড সিম্পলিসিটি অফ দ্য অথেন্টিক ন্যারেটিভ। তাই বলছে অথেন্টিক মানে কি বলো, প্রকৃত নাকি, পিওর ন্যারেটিভ। সুতরাং উই হ্যাভ বিন অ্যাকাস্টমড, আমরা অলরেডি অভ্যস্ত, টু অ্যাকোয়েসেক ইন দ্য নেকেডনেস অ্যান্ড সিম্পলিসিটি অফ দ্য অথেন্টিক ন্যারেটিভ। তাহলে অথেন্টিক ন্যারেটিভগুলো আমাদের কাছে সিম্পল এবং নেকেড। নেকেড মানে কি, যেগুলো পরিষ্কার, ক্লিয়ার, মানে আমরা সহজেই বুঝতে পারি, বোধগম্য, তাই তো আমাদের কাছে এই বিষয়গুলো আমাদের কাছে কি হয়, অ্যাকোয়েসেক মানে বুঝো তো, অ্যাকোয়েসেক মানে কি মোটামুটি আমরা মেনে নিই নাকি। দেখো, অ্যাকোয়েস্টিক মানে কি, অ্যাকসেপ্ট করে নিই, হ্যাঁ, উইদাউট প্রোটেস্ট, মেনে নিই, যে আমরা জানি যে এগুলো এরকমই, যেহেতু আমাদের কাছে এগুলো ক্লিয়ার। নেকেড মানে একদম পরিষ্কার, ক্লিয়ার অ্যান্ড সিম্পল। অ্যান্ড টু রিপোজ ইটস ভেরাসিটি উইথ সাম হাম্বল কনফিডেন্স অ্যাজ সাপ্রেসেস কিউরিওসিটি। হ্যাঁ, এবং এগুলোর যে ভেরাসিটি বা বর্ণনা, সেগুলোর প্রতি আমরা রিপোজ করি। রিপোজ মানে কি, আমরা মেনে নিই, আমরা ভর করি বা আমরা ডিপেন্ড করি আর কি। কারণ আমাদের এটুকু কনফিডেন্স থাকে যে অন্তত দেখো, অ্যাজ সাপ্রেসেস কিউরিওসিটি, কারণ এগুলো ক্লিয়ার হওয়ার কারণে এটা আমাদের কাছে কিউরিওসিটি মোটামুটি বেশি তৈরি করে না, কিন্তু আমাদের ভিতরে এক ধরনের মানে কি কি বলবো, যে সেন্স তৈরি করে এক ধরনের। যে আমরা অনেক সময় দেখা যাচ্ছে ছোটোবেলায় যে গল্পগুলো আমরা পড়তাম না, বিশেষ করে ঠাকুরমার ঝুলি টুলি যে গল্পগুলো আছে, এই গল্পগুলো কি আমাদের কাছে কি মানে অথেন্টিক ন্যারেটিভ বলো? এগুলো এগুলো কি অথেন্টিক বলো? না স্যার। ভূত ন্যারেটিভ। প্রেতের গল্পগুলো, এগুলো কিন্তু ভূত প্রেত, এগুলো অথেন্টিক ন্যারেটিভ নয়। অতএব এর বর্ণনাগুলোর উপরে কিন্তু আমাদের কোনো কনফিডেন্স থাকে না, জাস্ট আমরা আনন্দ নেওয়ার জন্য পড়ি, কিন্তু আমরা এদের উপর ডিপেন্ড করি না। কিন্তু যেগুলো অথেন্টিক ন্যারেটিভ, যেগুলো সিম্পল, যেগুলো আমাদের কাছে ক্লিয়ার, এবং যেগুলো আমাদের মোটামুটি মনে হয় যে এর ভিতরে কোনো ভুল থাকতে পারে না, সেগুলো আমরা কিন্তু মেনে নিই। যেমন হচ্ছে উই গো উইথ দ্য হিস্ট্রিয়ান অ্যাজ হি গোজ। তাই আমরা, যিনি হিস্ট্রি লেখেন তিনি যেভাবে আলোচনা করেন আমরাও ঠিক সেইভাবেই বুঝি। দেখো বলছে উই গো উইথ দ্য হিস্ট্রিয়ান অ্যাজ হি গোজ, তাহলে হিস্ট্রিয়ান যেভাবে যায় আমরাও সেইভাবেই চাই। অ্যান্ড স্টপ উইথ হিম হোয়েন হি স্টপস, আর যেখানে গিয়ে হিস্ট্রিয়ান শেষ করে আমরাও সেখানে থেমে যাই। তার মানে আমরা বিশ্বাস করি, আমরা ডিপেন্ড করি এই স্যাক্রেড হিস্ট্রিগুলোর। তাহলে হিস্ট্রিয়ানের ক্ষেত্রে আমরা বিশ্বাস করি, এবং হিস্ট্রিয়ান যা লেখেন সেই অনুসারেই আমরা বুঝি। যেখানে হিস্ট্রিয়ান স্টপ করেছে সেখানে আমরা স্টপ করে ফেলি, মানে আমরা পুরোপুরি ওদের উপর ডিপেন্ডেন্ট। কিন্তু যদি এখন
এই যে মেটাফিজিক্যাল পয়েন্টরা যা আলোচনা করেছে বা তারা যেগুলো বোঝাতে চেয়েছে, এগুলোর উপর কি আমরা হিস্ট্রিয়ানদের মতো করে কি ডিপেন্ড করতে পারি? যেমন আমরা যদি বলি হচ্ছে দ্য সানরাইজিংয়ে যে বিষয়টা আলোচনা করা হয়েছে, সে বিষয়টা কি আমাদের কাছে একদম ক্লিয়ার বা নেইকেড বা পরিষ্কার কোনো তথ্য দিচ্ছে? বলো। না স্যার। হ্যাঁ, ওটা কিন্তু আমরা ওর মাধ্যমে কি শিখছি বলো? ওই কবিতাটার মাধ্যমে আমরা কি শিখলাম? যে সানরাইজিংয়ে যে তারা দুইজন এখন ভালোবাসছে, প্রেম করছে, এই জন্য সূর্য যেন ডিস্টার্ব না করে, তাদের কাছে রাত দিন সব সমান। এটাতে আসলে তিনি কি বোঝাতে চাইলেন? এর কোন তত্ত্বটাকে আমরা আসলে খেয়াল করব? তো এটা বলতে যে তারা আমাদের কাছে ক্লিয়ার না, তারা কি তথ্য আমাদের দিতে যাচ্ছে। ওই বিভিন্ন ধরনের মেটাফোর কনসেপ্ট ইউজ করে এমন ন্যারেটিভ বানাচ্ছে যে আমরা শেষ পর্যন্ত ওদের উপর ডিপেন্ড করতে পারছি না। আমরা হিস্ট্রিয়ানদের উপর ডিপেন্ড করি, ওরা যা বলে আমরা তাই মেনে চলি, কিন্তু এদের উপর আমরা পারছি না। এইভাবে তিনি বলতে চাচ্ছেন যে মেটাফিজিক্যাল পয়েন্টটা এরকম আনডিপেন্ডেবল আর কি। হ্যাঁ, এদের উপর ডিপেন্ড করা যায় না। বলছে অল অ্যাম্প্লিফিকেশন ইজ ফ্রিভোলাস অ্যান্ড ভেইন. All addition to that which is already sufficient for the purpose of religion seems not only useless but in some degree profane. তাই বলছে যে অতিমাত্রায় অ্যাম্প্লিফিকেশন করাটা যেমন আমাদের কাছে অকারণ মনে হয়, তেমনিভাবে অলরেডি রিলিজিয়ানের পারপাসটার সাথে সাফিসিয়েন্ট এমন তথ্যের সাথে যদি আরও তথ্য যুক্ত করা হয়, তখন এই বাড়তি তথ্যটা হয়ে যায় শুধু ইউজলেসই না, বরং কিছু কিছু ক্ষেত্রে ধর্মহীন হয়ে পড়ে। প্রোফেন মানে বুঝো তো, মানে ধর্মের ক্ষেত্রে যেটা ধর্ম নষ্ট করে আর কি, ধর্মের পবিত্রতা নষ্ট করে, তাকে আমরা বলি কি প্রোফেন। দেখো যে নট রিলেটিং টু দ্যাট হুইচ ইজ স্যাক্রেড অর রিলিজিয়াস, যেটা আমরা ইরিভারেন্ট বা ইরিলেভেন্ট এটাকে বোঝাচ্ছি। নট রেসপেক্টফুল অফ রিলিজিয়াস প্র্যাকটিস, তার মানে রিলিজিয়াস পারপাসে যেটুকু প্রয়োজন, যেটুকু সাফিসিয়েন্ট, তার সাথে আরো বাড়তি তথ্য যোগ করে অ্যাম্প্লিফাই করা মানেই আসলে সেই বাড়তি তথ্যটা ইউজলেস, আর যে উদ্দেশ্য তুমি বোঝাতে যাচ্ছ সেই ধর্মীয় পারপাসটা হয়ে যায় প্রফেন। তার মানে তিনি বোঝাতে যাচ্ছেন যে মেটাফিজিক্যাল পয়েন্টরা কিছু কিছু ক্ষেত্রে বাড়তি কথা বলেছে, বাড়তি তথ্য দিয়েছে। এত তথ্য লাগে না, এত কিছু বলা লাগে না, ঠিক আছে? তার বেশি বলতে গিয়ে মূল তত্ত্বের থেকে রিডারেরা যা বোঝাতে চাচ্ছে সেটা না বুঝে, যেটা সে মানে যেটা সে বর্ণনা করেছে সেটাই বুঝতেছে, তার ভিতরের তথ্য আর তারা খুঁজতে যাচ্ছে না। বরং তার জন্য তিনি বলতেছেন এই কবিতার থেকে হিস্ট্রিয়ানরা বরং বেটার, কারণ হিস্ট্রিয়ানদের উপরে আমরা কি করতে পারি বলো? ডিপেন্ড করতে পারি নাকি? হ্যাঁ, কিন্তু এই মেটাফিজিক্যাল পয়েন্টদের উপরে আমরা ডিপেন্ড করতে পারি না। তাহলে দেখো such events as were produced by the visible intervention of divine power are above the power of human genius to dignify. তাহলে দেখো such events as were produced by the visible interposition of divine power are above the power of human দেখো genius to dignify. তার মানে এটা বোঝাতে যাচ্ছে যে কিছু কিছু ইভেন্ট আছে যেগুলোকে আমরা প্রডিউস করেছি বাই দ্য ভিজিবল ইন্টারপোজিশন অফ ডিভাইন পাওয়ার। ভিজিবল ইন্টারপোজিশন অফ ডিভাইন পাওয়ার মানে ডিভাইন পাওয়ার বলতে এখানে গড বোঝানো হচ্ছে বা গডের বা ঐশ্বরিক শক্তিকে বোঝানো হচ্ছে। তাহলে কিছু কিছু ইভেন্ট আছে যেগুলোর মধ্যে মনে হচ্ছে যেন ডিভাইন পাওয়ারটা একদম সরাসরি প্রবেশ করেছে, ঠিক আছে? তো তাহলে যে জিনিসটা সরাসরি ডিভাইন পাওয়ার দিয়ে ক্রিয়েটেড বা প্রডিউসড, সেখানে কি হিউম্যান জিনিয়াস সেটাকে কি আর ডিগনিফাই করার যোগ্যতা রাখে বলো? না স্যার। কি আর কোনো পাওয়ার আছে যে সেটাকে আবার ডিগনিফাই করবে? অলরেডি সে তো ডিগনিফাইড হয়ে আছে। যেমন ধর্মীয় বইগুলো, তাই না, বাইবেল, কোরআন, তাই তো এই যে এই বইগুলো, এগুলো অলরেডি কি ডিগনিফাইড হয়ে আছে, তারা আমাদেরকে যা বলছে আমরা তা বুঝছি। এখন যদি জোর করে আমাদের তথ্য দিয়ে, আমাদের মন গড়া তথ্য দিয়ে ওগুলোকে বিবেচনা করতে যাই, তখন কি আর হবে ওটা? তখন কি আর ওটা ঠিক থাকবে বলো? না স্যার। তখন সে তথ্যগতভাবে কি হবে? বিচ্যুতি ঘটবে, ধর্ম দেখাচ্ছে মিস হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো যাই হোক, এখানে আমরা দেখছি না ওখানে লুসিফারের কথা নিয়ে আসা হয়েছে, ওগুলো আমাদের দরকার নেই। অতএব আমরা এখানে একটু আসি, অতএব এক্সাম্পলগুলো যাচ্ছি না। বলছে ইন দ্য জেনারেল রিভিউ অফ কাউলিস পোয়েট্রি, অতএব কাউলির যে কবিতা সেটাকে যদি আমরা জেনারেলি রিভিউ করি, ইট উইল বি ফাউন্ড দ্যাট হি রোট উইথ অ্যাবান্ডেন্ট ফার্টিলিটি। মানে প্রচুর অ্যাবিলিটি নিয়ে তিনি লিখছেন। ফার্টিলিটি মানে হচ্ছে অ্যাবিলিটি, মানে প্রচুর। ফার্টিলিটি মানে উর্বরতা বুঝি নাকি? এই উর্বরতা মানে কি? মানে তার অনেক যোগ্যতা ছিল, অনেক কি ছিল? অ্যাবিলিটি ছিল। কিন্তু
সেইগুলো দেখো, বাট নেগলিজেন্ট অর আনস্কিলফুল সিলেকশন, কিন্তু তিনি এই প্রাচুর্যতার মধ্যে যেগুলো প্রয়োজনীয় সেইগুলো ব্যবহার না করে অপ্রয়োজনীয় জিনিসগুলো তিনি সিলেকশন করেছেন, আনস্কিলফুল সিলেকশন। ঠিক আছে তো, যে তিনি অনেক কিছু করতে পারতেন, তার অনেক যোগ্যতাও ছিল এরকম অনেক কিছু করার, কিন্তু তিনি যে জিনিসটা ব্যবহার করলে কি হতো, তার খ্যাতি বাড়তো বা তিনি হয়তো বা যোগ্যতা উপস্থাপন করতে পারতেন, সেইগুলোকে উপস্থাপন না করে তিনি যা কিছু উপস্থাপন করেছেন সেটা আসলে স্যামুয়েল জনসনের কাছে মনে হচ্ছে কি আনস্কিলফুল সিলেকশন। হ্যাঁ, মানে দক্ষভাবে তিনি সিলেক্ট করতে পারেননি যে তার আসলে কি করা উচিত ছিল। কারণ তিনি এখানে কি করেছেন, উইথ মাস থট বাট লিটিল ইমেজারি, কারণ তিনি যা কিছু লিখেছেন সেখানে চিন্তার মানে বেশি, মানে বলবো চিন্তার উপস্থাপনা বেশি, কিন্তু ইমেজারি কম। কথা বুঝতে পেরেছ? তারপরে দেখো, দ্যাট হি ইজ নেভার প্যাথেটিক অ্যান্ড রেয়ারলি সাবলাইম, তিনি তার উপস্থাপনা করতে গিয়ে কখনো প্যাথেটিক বোধ করেননি বা তিনি সাবলাইম হননি বা এক্সিলেন্ট হননি, বাট অলওয়েজ আইদার ইঞ্জিনিয়াস অর লার্নেড, আইদার অ্যাকিউট অর প্রোফাউন্ড, কিন্তু তিনি ইঞ্জিনিয়াস দেখেন, মানে তিনি যে লার্নেড, তিনি যে শিক্ষিত সেটা দেখানোর চেষ্টা করেছেন। ঠিক আছে তো, তিনি চেষ্টা করেছেন কি তার থটগুলোকে অ্যাকুইটলি বা প্রোফাউন্ডলি রিপ্রেজেন্ট করতে। তাহলে যদি তিনি এত গভীর তত্ত্ব দিতে চান, এত গভীর আলোচনা করতে চান, তাহলে রিডারটা যদি তার পর্যায় পর্যন্ত না পৌঁছায়, তার এই প্রোফাউন্ড থটে যদি না পৌঁছায়, তাহলে তার থট কি আমরা কখনো উদ্ধার করতে পারবো বলো? আলটিমেটলি না স্যার। পারবো না। এই জন্য ইঞ্জিনিয়াস এবং লার্নেড ভাবটা তিনি দেখাতে চেয়েছেন, সেখানে তিনি সাবলাইম বা মানে এক্সিলেন্ট বা এনাফ রিপ্রেজেন্টেশন তিনি দিতে পারেননি। তিনি সেখানে ইমেজারির থেকে থট বেশি ইউজ করেছেন, যার কারণে তার মানে তিনি থটফুলি ফার্টাইল, মানে চিন্তার দিক থেকে তিনি খুব উর্বর, মানে তিনি প্রচুর চিন্তা করতে পারেন, কিন্তু কোন চিন্তাটা রাইটিং এ উপস্থাপন করলে রিডারদের কাছে আকর্ষণীয় হতো সেটা হয়তো তিনি বুঝে উঠতে পারেননি। এই জন্য তার রাইটিং খুব একটা কেমন হয়নি বলো, ফ্যামিলিয়ার হয়নি, স্কিলফুল হয়। হ্যাঁ ফ্যামিলিয়ার হয়নি, তাই তো? এই জন্য দেখো আমরা এই অনার্স লেভেলে কাউলির কোনো কবিতাই পড়ছি না, বুঝতে পেরেছ? তাকে নিয়ে আমরা গল্প পড়তেছি, মানে এটা একটা রাইটিং যেটার মাধ্যমে দেখানো হয়েছে যে শুধু কবিতা লিখলে হবে না, তো যে তুমি যত শিক্ষিতই হও, এখানে নিজের পাণ্ডিত্য দেখানোর জায়গা সাহিত্য না। সাহিত্য কি নিজের পাণ্ডিত্য দেখানোর জায়গা বলো? হুম, না। হ্যাঁ, বেশি পণ্ডিতি দেখাতে গেলে জনগণ তোমার বই পড়বে না। অতএব তুমি স্কুল কলেজে পণ্ডিতি দেখাও, হ্যাঁ তুমি ছাত্র হিসাবে পণ্ডিতি, কিন্তু সাহিত্যকর্ম এসে বেশি পণ্ডিতি ভাব দেখাতে গেলে হবে না। যত সিম্পল থাকবা, যত রিডারদের মেন্টালিটি বুঝে নিজেকে মডিফাই করে রিপ্রেজেন্ট করতে পারবা, তত ভালো হবে। ঠিক আছে, যারা রিডারের মন বুঝতে পারে তারা কিন্তু ফ্যামিলিয়ার হয়, আর যারা নিজের মন বুঝে নিজেকে রিপ্রেজেন্ট করতে চায় জোর করে, তারা বেশি ফ্যামিলিয়ারিটি অর্জন করতে পারে না। এটা বোঝাতে চেয়েছে তিনি। ঠিক আছে তো, তাহলে দেখো, হিজ ক্যারেক্টার অফ রাইটিং ওয়াজ ইনডিড নট হিজ ওন, দেখো তার ক্যারেক্টারগুলো যেন তিনি ভাবেননি এমন ভাব। হি আনহ্যাপিলি অ্যাডপ্টেড দ্যাট হুইচ ওয়াজ প্রিডমিনেন্ট, হ্যাঁ, অতএব যা কিছু ওই সময়ের জন্য প্রিডমিনেন্ট ছিল, উল্লেখযোগ্য ছিল, তিনি আনহ্যাপিলি অ্যাডপ্টেড, মানে তিনি নিজেও যেন খুশি হননি এই ক্যারেক্টারগুলো মানে উপস্থাপন করার মাধ্যম দিয়ে। হি স আ সার্টেন ওয়ে টু প্রেজেন্ট প্রেইজ, তিনি শুধু প্রেইজ প্রেজেন্ট করতে চেয়েছেন, নট সাফিসিয়েন্টলি এনকোয়ারিং বাই হোয়াট মিনস দ্য অ্যানশিয়েন্টস হ্যাভ কন্টিনিউড টু ডিলাইট থ্রু অল দ্য চেঞ্জেস অফ হিউম্যান ম্যানার্স হি কন্টেন্টেড হিমসেলফ উইথ আ ডেলিশাস লরেল। মানে মূল কথা হলো এখানে দেখা যাচ্ছে যে তিনি মানে অ্যানশিয়েন্টস মানে কি আগের যুগের লোকেরা, না? তাই বলছে বাই হোয়াট মিনস দ্য অ্যানশিয়েন্টস হ্যাভ কন্টিনিউড টু ডিলাইট থ্রু অল দ্য চেঞ্জেস অফ হিউম্যান ম্যানার্স। তাহলে মূল কথা হলো মানুষের তো ম্যানারের পরিবর্তন হচ্ছে দিনের বাই দিন, হ্যাঁ, সময়ের সাথে সাথে। কারণ আমরা সাহিত্যকর্ম দিয়ে তো বুঝেছি, তাই না, যে চিন্তা ভাবনা কি অনেক পরিবর্তন হয়েছে না? হিস্ট্রি পড়ে আমরা বুঝেছি, বলো? জি স্যার। হ্যাঁ, অনেক পরিবর্তন হয়েছে। এখন এই পরিবর্তনটা কিসের কিসের দিকে যাওয়া উচিত? অবশ্যই ডিলাইটের দিকে যাওয়া উচিত, তাই না? যে আমরা যা কিছু পরিবর্তন করি না কেন, সাহিত্যকর্মের প্রধান উদ্দেশ্য হচ্ছে কাদের জন্য? সাহিত্য কার জন্য লেখে? লেখে মানুষ নিজের জন্য লেখে, রিডারদের জন্য। এখন রিডাররাই যদি সন্তুষ্ট বোধ না করে, হ্যাপি না হয়, তাহলে তোমার সাহিত্যকর্ম লিখে লাভ কি? তুমি লিখবা আর বালিশের তলে লুকিয়ে রাখবা, জনগণ তোমারও পড়বে না। বুঝতে পেরেছ ব্যাপারটা? ওইরকম। তাই তিনি এখানে বলতে চাইছেন যে
যেখানে প্রাচীন বা অ্যানশিয়েন্ট রাইটারেরা তাদের এই ডিলাইটটা কন্টিনিউ করতে পেরেছে, যত চেঞ্জ হোক না কেন হিউম্যান ম্যানার্সটা। তারপরে দেখো যে থ্রু অল দ্য চেঞ্জেস অফ হিউম্যান ম্যানার্স হি কন্টেন্টেড হিমসেলফ উইথ দেখো ডেসিডিয়াস লরেল অফ হুইচ দ্য ভার্ডার ইন ইট স্প্রিং ওয়াজ ব্রাইট অ্যান্ড গে। দেখো এখানে দুইটা শব্দ এসেছে, ডেসিডিয়াস, দেখো ডেসিডিয়াস মানে হচ্ছে এই জায়গায় আমরা যদি একটু দেখি, এখানে তো লিটারাল মিনিং বলছেন, এখানে আসলে লিটারাল মিনিং হবে না, যেটা হচ্ছে পরিবর্তনটা বোঝায়, ঠিক আছে? তো পরিবর্তনটা দেখো হুইচ আর শেড আফটার আ টাইম, মানে একটা নির্দিষ্ট সময় পর পর একটা পরিবর্তন ঘটে। এখানে যেটা উদাহরণ হিসেবে দেখানো হয়েছে, যেমন হচ্ছে আমাদের দাঁত পড়ে যায় না এক সময়, ছোট থেকে আমাদের কি দাঁত পড়ে যায় না? জি স্যার। যে দাঁত পড়ে যায়, এবং এই দাঁত পড়াটা কি আমরা কি অস্বাভাবিক মনে করি? না স্যার, স্বাভাবিক। না স্যার, কিন্তু দ্বিতীয়বার যদি দাঁত পড়ে তখন সেটা অস্বাভাবিক। তখন হ্যাঁ, সেটা আমাদের জন্য দুঃখের, তাই তো? কিন্তু যদি প্রথম দাঁত যতদিন না পড়ে ততদিন কিন্তু আমাদের লাগে, মানে এটা আতঙ্ক কাজ করে, কি ব্যাপার দাঁত পড়ছে না কেন ছেলের, হ্যাঁ, বা মেয়ের দাঁত কেন পড়ছে না। তার মানে দাঁত পড়াটা একটা স্বাভাবিক, কিন্তু তারপরে ওই দাঁত পড়ার পরে যদি আরেকবার দাঁত পড়ে যায় তাহলে সেটা কি, সেটা মানে ফোগলা দাঁত, অস্বাভাবিক। পুরো হয়ে যাওয়ার লক্ষণ। হ্যাঁ, তা এখানেও সেটা বোঝানো হয়েছে, যে উইথ আ ডিসিডিয়াস লরেল, মানে কিছু পরিবর্তন তো হয়ই, তারা মানে কন্টেন্ট হয়ে যায়, সন্তুষ্ট হয়ে যায়, যে আমরা ওই যে বললাম যে প্রথম বছর দাঁত পড়ে গেলে আমরা মন খারাপ করি না, ওটাকে আমরা মেনেই নিই। তো এখানেও পরিবর্তন হয়, চেঞ্জ অফ হিউম্যান ম্যানার্স হচ্ছে, কিন্তু তারপরেও তারা এই ম্যানারগুলোকে মেনেই তারা তাদের রাইটিংয়ের মাধ্যমে জনগণকে ডিলাইট দিয়ে যাচ্ছে, কন্টিনিউ করছে। কিন্তু বেটা এই মেটাফিজিক্যাল পয়েন্টদের ক্ষেত্রে তারা পরিবর্তন করতে গিয়ে এমন ঝামেলা ঘটাইছে যে তাদের রাইটিং পড়ে খুব একটা কি মানুষজন প্লেজার পাচ্ছে, মজায় হ্যাঁ, মজা পাচ্ছে না, কেমন জানি হচ্ছে টেকনিক্যাল কিছু যেন তারা রিপ্রেজেন্ট করেছে। তারপর হি ওয়াজ ইন হিজ ওন টাইম কনসিডার্ড অফ আনরাইভালড এক্সিলেন্স, হ্যাঁ, তার নিজের সময়ে সে ছিল আনরাইভালড এক্সিলেন্স, মানে কি তার সমকক্ষের কেউ ছিল না। এমনকি বলছে দেখুন, ক্ল্যারেন্ডন রিপ্রেজেন্ট হিম অ্যাজ হ্যাভিং টেকেন আ ফ্লাইট বিয়ন্ড অল দ্যাট ওয়েন্ট বিফোর হিম, হ্যাঁ, মনে হচ্ছে তিনি এমনভাবে উঠছেন যেন যারা আগে গেছে তাকে বলছে, হ্যাঁ, যে রিপ্রেজেন্ট হ্যাভিং টেকেন আ ফ্লাইট বিয়ন্ড অল দ্যাট ওয়েন্ট বিফোর হিম, মানে তার আগে যারা শুরু করেছে তাদেরকেও যেন তিনি পেরিয়ে গেছেন। অ্যান্ড মিল্টন ইজ সেড টু হ্যাভ ডিক্লেয়ার্ড দ্যাট দ্য থ্রি গ্রেটেস্ট ইংলিশ পোয়েটস আর স্পেন্সার, শেক্সপিয়ার অ্যান্ড কাউলি। তাহলে ক্ল্যারেন্ডন এবং মিল্টন কাউলিকে কি করেছে, সব সুন্দরভাবে প্রশংসা করেছে নাকি? কিন্তু স্যামুয়েল জনসন কি তার প্রশংসা করতে পারছে না, কারণ প্রথম লাইনে বলছে হিজ ক্যারেক্টার্স অফ রাইটিং ওয়াজ ইনডিড নট হিজ ওন, তার নিজের ক্যারেক্টার না, অন্য জায়গা থেকে যেন ধার করা। এখন তারা কেন তাকে এরকম ভাবে কথা বললো যে তারা হচ্ছে সেরা, আনরাইভালড এক্সিলেন্ট, হ্যাঁ, এবং তিনজন, হ্যাঁ, যে মিল্টন যে তিনজন কবির কথা বলেছেন ইংলিশ গ্রেটেস্ট পোয়েটস, তার ভিতরে তিনিও আছেন নাকি, স্পেন্সার, শেক্সপিয়ার এবং কাউলির কথা বলা হয়েছে। তাহলে জন ডানকে কেন বললো না? তাহলে কি মেটাফিজিক্যাল পয়েন্টদের মধ্যে কাউলি সেরা? বলো। জি স্যার। হ্যাঁ, এরকমই তো বলা হচ্ছে নাকি? তাহলে কিন্তু আসলে অরিজিনালি কে সেরা বলো? লিডিং অরিজিনালি ডান সেরা, জন ডান, তাই না? তাই বলছে দেখো, এছাড়াও কি হিজ ম্যানার হি হ্যাড ইন কমন উইথ আদার্স, বলছে হিজ ম্যানার হি হ্যাড, মানে যে ম্যানার নিয়ে সে চলে সেই ম্যানার অন্যের সাথে মিল আছে, বাট হিজ সেন্টিমেন্টস ওয়ার হিজ ওন, কিন্তু তার সেন্টিমেন্টগুলো তার নিজের, মানে তার চিন্তা ভাবনাগুলো তার নিজের, কিন্তু ম্যানার মানে যেভাবে আচরণ করা লাগে, যেভাবে সাহিত্যকর্ম রচনা করা লাগে, সেগুলোর সাথে অন্যের সাথে লিঙ্ক আছে। আপন এভরি সাবজেক্ট হি থট ফর হিমসেলফ, and such was his copiousness of knowledge that something at once remote and applicable rushed into his mind. খেয়াল করো, তাই বলছে, মানে এখানে পজিটিভ বলতে তিনি নেগেটিভ হয়ে যাচ্ছেন। আপন এভরি সাবজেক্ট হি থট ফর হিমসেলফ, মানে নিজের জন্য যে সাবজেক্টে তিনি চিন্তা করুক না কেন, তাই বলছে দেখো, হ্যাঁ, আপন এভরি সাবজেক্ট হি থট ফর হিমসেলফ, মানে তিনি হয়তো একটা লেখা লিখবেন, সে লেখার জন্য তিনি যে সাবজেক্টটি তিনি ভাবেন না কেন, অ্যান্ড সাচ ওয়াজ হিজ কপিয়াসনেস অফ নলেজ, কপিয়াসনেস মানে কি বিশালতা, এবং তার জ্ঞানের বিশালতা এত বেশি যে
সামথিং অ্যাট ওয়ান্স রিমোট অ্যান্ড অ্যাপ্লিকেবল রাস্ট ইনটু হিজ মাইন্ড, হ্যাঁ, যেটা একসময় অনেক দূরের মতো মনে হতো। রিমোট মানে কি? দূরের। যে চিন্তা ভাবনাগুলো অনেক অসম্ভব বলে মনে হতো, সেগুলোই কেন জানি হঠাৎ করে তার মনের ভিতরে চলে আসে, রাস্ট ইনটু হিজ মাইন্ড। এটা ছিল তার কোপিয়াসনেস অফ নলেজ, মানে সে অনেক নলেজেবল, সেটা বলা হচ্ছে। হ্যাঁ, সে অনেক কিছু চিন্তা করতে পারে, অনেক কিছু ভাবতে পারে, কিন্তু তারপরে ইয়েট ইট ইজ নট লাইকলি দ্যাট হি অলওয়েজ রিজেক্টেড আ কমোডিয়াস আইডিয়া মিয়ারলি বিকজ অ্যানাদার হ্যাড ইউজড ইট। কিন্তু মূল কথা হলো ইট ইজ নট লাইকলি দ্যাট হি অলওয়েজ রিজেক্টেড আ কমোডিয়াস আইডিয়া। কমোডিয়াস আইডিয়া মানে যে আইডিয়াটা খুবই কমন হয়ে গেছে। তাই বলছে এটা এমন না যে তিনি সবসময় রিজেক্ট করেছেন, যে অলরেডি এই আইডিয়াটা অন্যজন ইউজ করেছেন, এই কারণে তিনি রিজেক্ট করেছেন, ব্যাপারটা এরকম না। হিজ নোন ওয়েলথ ওয়াজ সো গ্রেট দ্যাট হি মাইট হ্যাভ বরোড উইদাউট লস অফ ক্রেডিট। মানে মূল কথা এটা বলতে চাচ্ছে যে তিনি অনেক কিছু চিন্তা করতে পারতেন, অনেক কিছু ভাবতে পারেন, অনেক তথ্য তার মাথায় আসে, কিন্তু তিনি প্রয়োজনীয় তথ্যগুলো যেন নিতে পারেন না, এটা তিনি বলতে চেয়েছেন। হ্যাঁ, মানে তিনি বাদ দিয়ে দেন, প্রয়োজনীয় তথ্যগুলো তিনি বাদ দিয়ে দেন। কেন বাদ দিয়ে দেন? স্যামুয়েল জনসনের মতে যে অন্যজন ইউজ করেছে বলে সে বাদ দিয়ে যায় তা না, কিন্তু মানে এত বেশি তথ্য তার মাথায় আসে যে সে সঠিক মতো ওগুলোকে কি করতে পারে না, মানে প্রয়োগ করতে হ্যাঁ, আর মানে আরোহণ করে বা মানে আহরণ করে, যে ওইগুলোকে কালেক্ট করে বা সঠিকভাবে চুজ করে যে তার নিজের জন্য উপস্থাপন করবে বা রিডারের জন্য উপস্থাপন করবে, সেটা সে পারে না। তাই বলছে দেখো, হ্যাঁ, হি মাইট হ্যাভ বরোড উইদাউট লস অফ ক্রেডিট। হ্যাঁ, তাই বলছে যে হিজ নন ওয়েলথ ওয়াজ সো গ্রেট দ্যাট হি মাইট হ্যাভ বরোড। সে হয়তো দেখা যাচ্ছে তার নিজের চিন্তা কিন্তু মনে হচ্ছে যেন সে ধার করেছে, মানে তার কাছে নিজের বলে মনে হচ্ছে না। মানে এই ব্যাপারটা এরকম যে সে তার চিন্তা ভাবনাগুলো এত কনফিউজড আর কি, এত তথ্য, এত ইনফরমেশন তার মাথায় ঘুরঘুর করে যে সে নিজেই জানে না এক সময় যে এই তথ্যটা আমি ভেবেছিলাম। এই যে বড় করা, হ্যাঁ, তাই বলতে দেখো হি মাইট হ্যাভ বরোড উইদাউট লস অফ ক্রেডিট। লস অফ ক্রেডিট মানে কি? যে আমরা কি ক্রেডিট দিই না অনেক সময়, জানানো বা হচ্ছে তোমার অ্যাকনলেজমেন্ট করা, তাই না? তো এরকম উইদাউট লস অফ ক্রেডিট, ক্রেডিটের কোনো লস হচ্ছে না। মানে কি? মানে অন্তত তিনি যে এটা বড় করেছেন তার নিজের কাছ থেকেই, এটা যেন সবাই বুঝতে পারে, ব্যাপারটা এরকম। মানে তারই চিন্তা, তারই ভাবনা তিনি আবার নতুন করে ভাবছেন তার নিজের জন্য, নিজের কাছ থেকে যেন নিজে বড় করছেন। এর মানেটা আসলে কি বলতে চাচ্ছেন? এর মানে হলো নিজের থটের সাথে নিজের একটা কি না থাকা, বলো, অ্যাটাচমেন্ট না থাকা। মনে করো তুমি আজ থেকে 1 মাস আগে কিছু একটা ভেবেছিলা, ঠিক আছে? তুমি তো খুব ভাবের মানুষ, তুমি 1 মাস আগে একটা জিনিস ভেবেছিলা, দিয়ে তোমার মাথায় ওটা আছে, কিন্তু তুমি ওটা নিয়ে লিখছো, আবার ওটা তোমার মাথা দিয়ে কি করছো, তুমি এক সময় ভেবেছিলা তারপরে বাদ দিয়েছিলা, কিন্তু এখন আবার ওটা নিয়ে, ওই সাবজেক্টটা নিয়ে তুমি মনে করো আলোচনা করছো। এখন এই যখন তুমি এই সাবজেক্টটা নিয়ে আলোচনা করছো, তখন তোমার খেয়ালই হয়নি যে এই চিন্তাটা তোমার নিজের ছিল, ঠিক আছে? তো অতএব নিজের চিন্তা নিজের কাছেই মাঝে 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 কেমন মনে হয়, মানে অন্যের মনে হয়। ফরওয়ার্ড করা অপরিচিত মনে হয়। হয়। কারণ কি? কারণ তার এত বেশি মাথায় ইনফরমেশন থাকে, যে ইনফরমেশন যে তার, সে নিজেই বুঝতে পারে না। ঠিক অনেকটা যেখানে লোকজন বেশি থাকে অনেক, সেখানে মনে হয় পরিচিতি কম হয় নাকি? হ্যাঁ, পরিচিতি কম হয় না, বলো? জি স্যার। মানে সবার সাথে পরিচিতি মানে ঘনিষ্ঠতা হয় না, মানে পরিচিতি মানে ঘনিষ্ঠতা, ঘনিষ্ঠতা কম হয়। আর যেখানে লোকজন কম থাকে সেখানে ঘনিষ্ঠতা কেমন হয়, বলো? বেশি হয়। বেশি হয়। বেশি হয়। তো ওইরকম চিন্তা ভাবনা যদি অতিমাত্রায় না হতো, তাহলে হয়তো বা মানে মানে নিজের চিন্তা ভাবনাগুলোকে সুন্দর করে উপস্থাপন, কিন্তু একটা চিন্তা করতে আরেকটা চিন্তা আসছে, আরেকটা চিন্তা করতে আরেকটা চিন্তা, মানে সে সে যেন একটা চিন্তাতে অনেকক্ষণ ধরে মানে চিন্তা ভাবনা করে ডিল করে একটা সুন্দর জিনিস উপস্থাপন করতে পারবে। এটা করতে না পারার কারণে কি হচ্ছে, মাঝে মাঝেই এত চিন্তা ভাবনা আসছে যে একটা জিনিস করতে করতে আরেকটা জিনিস ঢুকে যাচ্ছে, বা এলোমেলো হয়ে যাচ্ছে, বা কনফিউজড হয়ে যাচ্ছে। হ্যাঁ, কন্ট্রোল না, তার ইমাজিনেশনটা কন্ট্রোল না, যে আমি এই জায়গায় আছি, আমি এটাকে আপাতত শেষ করে আরেকটা জায়গায় যাব, ব্যাপারটা এরকম না। কফিয়াসনেস করে না, বিশালতা তার নলেজের। হ্যাঁ, যা তাই বলছে দেখো, দ্যাট সামথিং অ্যাট ওয়ান্স রিমোট অ্যান্ড অ্যাপ্লিকেবল রাস্ট ইনটু হিজ মাইন্ড। যেটা একসময় রিমোট, এখন মনে হচ্ছে আমাকে আবার অ্যাপ্লাই করতে হবে, আবার সে নিয়ে চলে আসছে। এটাই হোক, এইভাবে সে তার নলেজগুলো নিয়ে খেলা করছে। এতে কি হচ্ছে, দেখেছে মিলছে না বিষয়গুলো, মাথায় আসছে অমনি ইউজ করে ফেলছে, একটা জিনিস দিয়ে ফেলছে, এগুলো অনেকটা টেকনিক্যাল হয়ে গেছে। এই তারপরে দেখো, হিজ ডিকশন ওয়াজ ইন হিজ ওন টাইম সেন্সার্ড অ্যাজ নেগলিজেন্ট। দেখো বলছে তার নিজের সময়েই তার ডিকশনগুলোকে লোকে সমালোচনা করেছে কি হিসাবে,
নেগলিজেন্ট হিসাবে, মানে সে যেভাবে ডিকশন ইউজ করেছে মনে হচ্ছে যেন গুরুত্ব দিয়ে না, খুব একটা গুরুত্ব টুরুত্ব যেন দেয়নি। হচ্ছে হি সিমস নট টু হ্যাভ নন অর নট টু হ্যাভ কনসিডার, সে ওয়ার্ডগুলো ইউজ করেছে কিন্তু মনে হচ্ছে যেন ওয়ার্ডগুলো তার কাছে পরিচিত না, বা এই ওয়ার্ডগুলো যেন তিনি বিবেচনা না করেই দিয়ে ফেলছেন। দ্যাট ওয়ার্ডস বিং আরবিটারি অ্যান্ড মাস্ট ও দেয়ার পাওয়ার টু অ্যাসোসিয়েশন। মানে মনে হচ্ছে যেন ইচ্ছা মতো ইউজ করেছে এবং যে উদ্দেশ্যে ওয়ার্ডগুলো ইউজ করেছে সেগুলোর ক্ষেত্রে যে ধরনের পাওয়ার থাকা উচিত সে পাওয়ারগুলো যেন ঘাটতি আছে। অ্যান্ড হ্যাভ দ্য ইনফ্লুয়েন্স দ্যাট অনলি হুইচ কাস্টম হ্যাজ গিভেন দেম, আর শুধু ওইটুকু ইনফ্লুয়েন্স আছে যে ব্যবহার করা হয়েছে তাই যতটুকু মানে রিডারেরা মানিয়ে নিচ্ছে বা হচ্ছে অ্যাটাচমেন্ট করে নিচ্ছে ততটুকুই। অতএব ল্যাঙ্গুয়েজগুলো যেন তার নিজের না, মিলছে না। স্যামুয়েল জনসনের মতে ল্যাঙ্গুয়েজ ইজ দ্য ড্রেস অফ থট। মানে কি ল্যাঙ্গুয়েজ হচ্ছে থটের ড্রেস, আর সেই ড্রেস যদি এলোমেলো হয় তাহলে কি থট কি ঠিকমতো উপস্থাপন করা যাবে বলো? না স্যার। তাই বলছে সেই ল্যাঙ্গুয়েজ যদি এলোমেলো হয় তাহলে থট উপস্থাপন করা যাবে না। অতএব তার ওই ডিকশন বা ল্যাঙ্গুয়েজ হয়ে গেছে নেগলিজেন্ট, মানে এলোমেলো, মানে গুরুত্ব দিয়ে না। দেখো এইগুলো হচ্ছে তার একটা ফল্ট। অ্যাজ দ্য নোবেলেস্ট মেইন অর মোস্ট গ্রেসফুল অ্যাকশন উড বি ডিগ্রেডেড অ্যান্ড অবস্কিউর্ড বাই আ গ্র্যাব অ্যাপ্রোপ্রিয়েট টু দ্য গ্রস এমপ্লয়মেন্ট অফ রাস্টিক অ্যান্ড মেকানিক্স। তাই বলছে দেখো, এখন মনে করো ইঞ্জিনিয়ার আর মেকানিক কি এক জিনিস বলো? ইঞ্জিনিয়ার আর মেকানিক এক জিনিস না। এখন একজন ইঞ্জিনিয়ারকে যদি এখন মেকানিকের ড্রেস পরিয়ে দেওয়া হয় তাহলে তার যে নোবেলেস্ট পাওয়ার বা মেইন বা তার যে মোস্ট গ্রেসফুল যে অ্যাকশন সে অ্যাকশনটা কি ডিগ্রেড হয়ে যাবে না বলো? যদি মেকানিকের মতো, মেকানিকরা কেমন ড্রেস পরে? কালি ঝুলা ড্রেস পরে না বলো? এটা দেখা যাচ্ছে ড্রেসে কালি কুলি লাগানো ছেঁড়া টোড়া, ওই যদি এখন একটা ইঞ্জিনিয়ারকে লাগিয়ে দেওয়া হয় তাহলে তার ওই মানে ইয়ার সাথে যাবে, তার পদের সাথে তার ড্রেস যাবে বলো? যাবে না। তাই সেটা বলা হচ্ছে যে সে বলতে চাচ্ছে এমন একটা থট যেটা খুব হাই, কিন্তু ল্যাঙ্গুয়েজ দিচ্ছে এমন লো যে মিলছে না, যা বলতে আছে তার সাথে এটা যাচ্ছে। তারপরে সো দ্য মোস্ট হিরোইক সেন্টিমেন্ট উইল লুজ দেয়ার এফিকেসি। অতএব একটা হিরোইক সেন্টিমেন্ট যেটা তিনি দিতে চাচ্ছেন সেটাই তার যে এফিকেসি বা তার যে পাওয়ার বা তার যে এক্সিলেন্স সেটা নষ্ট হয়ে যাচ্ছে। অ্যান্ড দ্য মোস্ট স্প্লেন্ডিড আইডিয়াস ড্রপ দেয়ার ম্যাগনিফিসেন্স। এবং চমৎকার একটা আইডিয়া সে ভেবেছে কিন্তু সেটাকে ল্যাঙ্গুয়েজ দিয়ে উপস্থাপন করতে গিয়ে এমন ল্যাঙ্গুয়েজ ইউজ করেছে যে স্প্লেন্ডিড জিনিস তার সেই ম্যাগনিফিসেন্ট জিনিসটা ড্রপ করতেছে, তাই তো? তার চমৎকারিত্বটা হারিয়ে যাচ্ছে। এরকমভাবে সে তার ডিকশনগুলো ঠিকমতো ইউজ করতে পারেনি। কথা বুঝতে পারছো কি বলতে যাচ্ছে? আচ্ছা, তাই বলছে আরেকটা কি বলছে, ট্রুথ ইনডিড ইজ অলওয়েজ ট্রুথ অ্যান্ড রিজন ইজ অলওয়েজ রিজন। বলে সত্য তো সত্যই আর রিজন তো রিজনই, অ্যান্ড দে হ্যাভ অ্যান ইন্ট্রিনসিক অ্যান্ড আনঅল্টার্ড ভ্যালু। এবং রিজন এবং ট্রুথের মধ্যে কি আছে? একটা মানে একটা সম্পর্ক আছে, একটা ভ্যালু আছে যেটা হচ্ছে আনঅল্টারেবল। কারণ সত্য যেখানে সেখানে যুক্তি আছে, সত্য এবং যুক্তি সাথে সাথে চলে, এবং কনস্টিটিউট দ্যাট ইন্টেলেকচুয়াল গোল্ড হুইচ ডিফাইস ডিস্ট্রাকশন। আর এই ট্রুথ এবং রিজন এমনভাবে একটা ইন্টেলেকচুয়াল গোল্ডকে কনস্টিটিউট করে যেটা সহজে ডিস্ট্রয় হয় না। তাই বলছে হুইচ ডিফাইস ডিস্ট্রাকশন, মানে কি যেটা ধ্বংসকেও পরাজিত করে দিতে পারে, মানে সহজে ধ্বংস হয় না। তার মানে এখানে গোল্ডের সাথে তুলনা করা হয়েছে। গোল্ডের এত দাম কেন বলো? গোল্ড এবং ডায়মন্ডের দাম কেন বলো তো? এটা খুব রেয়ার, খুব কম পাওয়া যায়। রেয়ার বলে না, রেয়ার বলে না, এগুলো সহজলভ্য না, সহজলভ্য বা রেয়ার বলে না, এটা হচ্ছে সহজে নষ্ট হয় না। বুঝতে পেরেছ? গোল্ড বা ডায়মন্ড সহজে কি হয় না বলো? নষ্ট হয় না। গোল্ড তো ক্ষয় হয়ে যায় না। ক্ষয় হবে যখন তুমি ইম্পিউরিটি রাখো তাহলে। তাছাড়া তুমি জি গোল্ডকে স্যার। এক জায়গায় রাখো ওই রকমই থাকবে। গোল্ড দিয়ে কেন ইয়া মাপা হয় বলো? গোল্ড দিয়ে কেন ইন্টারন্যাশনাল মানি ভ্যালু মাপা হয়? জি স্যার, বুঝতে পারছি, ক্ষয় কম হয় তাই। ডায়মন্ড এবং এদের ক্ষয় কম। বুঝতে পেরেছো? এটা ইম্পিউরিটি কম, মানে যদি ইম্পিউরিটি না দিয়ে তুমি যদি ঠিক মতো রাখো তাহলে এদের ক্ষয় কম থাকে। আমরা যেগুলো ব্যবহার করে থাকি ওগুলোতে ইম্পিউরিটি ইউজ করে ওটা অর্নামেন্ট তৈরি করা যায়। কারণ গোল্ডের ভিতরে যদি ইম্পিউরিটি না থাকে তাহলে সেটা দিয়ে কোনো অর্নামেন্ট ইউজ করা যায় না বা তৈরি করা যায় না। তো এরকম তাই বলছে গোল্ড, ইন্টেলেকচুয়াল গোল্ড তৈরি করা যায় কি দিয়ে? ট্রুথ এবং রিজন দিয়ে।
যেটা ধ্বংসকেও ডিফাই করতে পারে। কিন্তু বলছে গোল্ড মে বি কনসিডার্ড ইন বেজার মেটার, কিন্তু গোল্ডের সাথে যদি ওই যে বেজার মেটার বা ইম্পিউরিটি যুক্ত করা হয়, দ্যাট অনলি আ কেমিস্ট ক্যান রিকভার ইট, তাহলে যে কোনো মানুষের পক্ষে এ গোল্ডকে আর খুঁজে পাওয়া সম্ভব না। এটা একমাত্র কেমিস্ট্রি সেটাকে খুঁজে পাবে, কেমিস্টের সাধ্য ছাড়া এটা সম্ভব না। ঠিক আছে, তো ওইরকম আর কি বিষয়টা, যে ওইরকম রিজন এবং ট্রুথ তো থাকে, কিন্তু এটা যদি এমন ইম্পিউরিটির সাথে মানে যুক্ত করা হয় যে আমরা সেই ইম্পিউরিটি মানে রিজন আর ট্রুথকে খুঁজেই পাচ্ছি না। ঠিক আছে, তারে খুঁজতে হলে ওইরকম দক্ষ লোক লাগবে, তাহলে ওইরকম গোল্ড তো আমাদের দরকার নেই, আছে বলো? তাই হ্যাঁ বলছে স্যার। যে এরকম সেন্স মে বি সো হিডেন ইন দ্য আনরিফাইন্ড অ্যান্ড প্লেবিয়ান ওয়ার্ডস। হ্যাঁ, তাহলে এরকম যদি অপরিপক্ক শব্দ আনরিফাইন্ড ওয়ার্ডের ভিতরে যদি আমরা সেন্সকে লুকিয়ে রাখি, নান বাট ফিলোসোফার্স ক্যান ডিস্টিংগুইশ ইট, একমাত্র এটা ফিলোসোফাররাই ডিস্টিংগুইশ করে, তাহলে কমন রিডাররা কি করে পারবে বলো? অ্যান্ড বোথ মে বি সো ব্যারিড ইন ইম্পিউরিটিস অ্যাজ নট টু পে দ্য কস্ট অফ দেয়ার এক্সট্রাকশন। হ্যাঁ, এবং এই ইম্পিউরিটিগুলো দিয়ে এমনভাবে গোল্ডকে কি করা হয়েছে, বেরিড করা হয়েছে, যে ওদেরকে তোলার জন্য আর কারো পে করতে ভাল লাগবে না। দেখো, নট টু পে দ্য কস্ট অফ দেয়ার এক্সট্রাকশন, কারণ এখানে যে পরিমাণ ইম্পিউরিটি আছে ওইগুলো সরিয়ে ওই গোল্ড উদ্ধার করতে গেলে যে ব্যয় হবে, ওই ব্যয় দিয়ে ও গোল্ডের দামের সাথে মিলবে না, তো পড়েই থাক, ও আমার উদ্ধার করতে যাওয়ার দরকার নাই। বুঝতে পারছো? তার মানে এখানে বলতে যাচ্ছে যে এই মেটাফিজিক্যাল পয়েন্টেরা তাদের ট্রুথ এবং রিজনকে রিপ্রেজেন্ট করতে গিয়ে এমন সব যুক্তিবাদীটা নিয়ে আসে যে রিজন এবং ট্রুথ যদি থাকে 5টা, দেখা যাচ্ছে 500টা নিয়ে আসতেছে যুক্তি, মানে অন্যান্য ইম্পিউরিটি বা আবল তাবল আলোচনা। তো এই আবল তাবল আলোচনা সরিয়ে ওই যুক্তি বা সত্যকে খুঁজতে গেলে যে পরিমাণ সময় নষ্ট হবে বা যে পরিমাণ পরিশ্রম হবে, তা দিয়ে ওই যা সত্য পাবো ও সত্য দিয়ে আমাদের কোনো কাজে লাগবে না, মানে ওই গোল্ড দিয়ে আমাদের আর কিছু কাজে লাগবে না। তার জন্য ওই ইম্পিউরিটি সরিয়ে ওই গোল্ড খুঁজতে পাওয়ার প্রয়োজন আমরা মনে করি না। কি কথা বুঝতে পেরেছো কি বলতে চাইলো? মানে যে তথ্যটা জি স্যার। যে সাবজেক্টটা রিপ্রেজেন্ট করতে যাচ্ছে সেটাকে রিপ্রেজেন্ট করতে গিয়ে এমন আবল তাবল যুক্তি টুক্তি নিয়ে এসে দিচ্ছে যে যুক্তি ফুক্তি এগুলোকে সরিয়ে সত্যটাকে খুঁজে যদি বার করা যায়, তাই এমন সত্য বেরিয়ে আসবে যে সত্য আমাদের পরিশ্রমের মূল্যই দিচ্ছে না। তাহলে ও সত্য খুঁজতে যাওয়ার আমার কি দরকার পড়ে গেছে? কারণ ওইরকম আনরিফাইন্ড ওয়ার্ড এবং বেরিড ইন ইম্পিউরিটিস, হ্যাঁ, মানে একদম এত পরিমাণ আবল তাবল আবর্জনা দিয়ে ভর্তি করা। হ্যাঁ, বা ওই যে আমরা বলি না যে আকরিক বলে না, আকরিক তো বলি নাকি আমরা ওগুলোকে, যে জি স্যার। উপাদান একটা সোনা বলো বা ডায়মন্ড বলো বা লোহা বলো, ওদের সাথে কি থাকে? আকরিক থাকে নাকি, যেগুলোকে কি করা হয়, পিউরিফাই করে আমরা আমাদের অরিজিনাল ম্যাটেরিয়ালটা পাই। তো এরকম তো আমাদের ওইরকম প্রত্যেকটা লেখার ভিতরে তো একটা ট্রুথ বা রিজন থাকে, তাই তো? এবং সেইগুলো কি হয়, একটার সাথে আর একটা সুন্দরভাবে জড়িত করতে পারলে ইন্টালেকচুয়াল গোল্ড তৈরি হয়, যেটা সহজে ধ্বংস হয় না, সেটা টিকে থাকে। কিন্তু আমরা যদি ওই এক চিমটি গোল্ডের জায়গায়, হ্যাঁ, এক বস্তা ময়লা নিয়ে এসে ফেলি এবং সে ময়লা খুঁজে ওই গোল্ড খুঁজতে গেলে তো দাম উঠবে না, অতএব আমাদের দরকার নেই। তাই বলছে ডিকশনটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ কি ডিকশন বিং দ্য ভেহিকেল অফ থটস, কারণ ডিকশন হচ্ছে কি, ওই যে বললাম ল্যাঙ্গুয়েজ কি, ল্যাঙ্গুয়েজ হচ্ছে থটের কি বললো জানো, বলো? ড্রেস নাকি? ল্যাঙ্গুয়েজ ইজ দ্য ড্রেস অফ থট, এবং একই কথা বলছে যে ডিকশন বিং দ্য ভেহিকেল অফ থট, মানে যে হচ্ছে থটকে রিপ্রেজেন্ট করে, তার জন্য ফার্স্ট প্রেজেন্ট ইটসেলফ টু দ্য ইন্টেলেকচুয়াল আই। অতএব ডিকশন সবসময় ইন্টেলেকচুয়াল আইয়ের কাছে ধরা পড়ে আর কি। অ্যান্ড ইফ দ্য ফার্স্ট অ্যাপিয়ারেন্স অফেন্স, আর প্রথম ধরা পড়াতেই যদি ইন্টেলেকচুয়ালের চোখে যদি মনে হয় যে না ভাল লাগছে না, তাহলে আ ফার্দার নলেজ ইজ নট অফেন্স সর্ট, তাহলে এটা কেউ খুঁজতে যাবে না। তার মানে একজন রিডার, হ্যাঁ, প্রথম পড়াতে দেখলো ধৈর্য ভাল লাগছে না, তাহলে কি আর ডিপে পড়তে যাবে? ওই রাইটিং বা ইয়া কেউ পড়তে যাবে বলো? দেখতে খুবই হাই হাই শব্দ, ঠিক আছে তো, মানে তথ্য আছে একটুখানি, কিন্তু ইন্টালেকচুয়াল বিষয় এমনভাবে দিয়েছে যে প্রথম দেখাতেই রিডারের মনে হচ্ছে দুই ভাল লাগছে না, তাহলে ওর ভিতরে কি আছে কেউ খুঁজতে যাবে না। তো হোয়াট এভার প্রফেস টু বেনিফিট বাই প্লিজিং মাস্ট প্লিজ অ্যাট ওয়ান্স। অতএব প্রথম কথা হলো যা কিছুই, দেখো, প্রফেস টু বেনিফিট বাই প্লিজিং মাস্ট প্লিজ অ্যাট ওয়ান্স, তার মানে প্লিজিং এর মাধ্যমে যে বেনিফিটটা প্রফেস করবে বা প্রদান করবে, সেই প্লিজিংটা যাতে তৎক্ষণাৎ হয়, মানে
দেখার সাথে সাথে যেন প্লেজারটা পাই, তাহলে একজন রিডার ওটাকে গ্রহণ করতে যাবে, অন্যথায় যাবে না। কারণ কি দেখো, দ্য প্লেজার অফ দ্য মাইন্ড ইমপ্লাইজ সামথিং সাডেন অ্যান্ড আনএক্সপেক্টেড। হ্যাঁ, প্লেজার অফ দ্য মাইন্ড কেমন? সাডেন এবং আনএক্সপেক্টেড। ওইটাকে ওই যুক্তি দিয়ে খুঁজে খুঁজে বার করে ও কেউ আনতে পারবে না। যুক্তি দিয়ে প্লেজার খুঁজতে কেউ যায় বলো? হ্যাঁ, মানুষ কখনো না স্যার। যুক্তি দিয়ে প্লেজার খুঁজতে যাবে না। হ্যাঁ, তারপর দ্যাট হুইচ এলিভেটস মাস্ট অলওয়েজ সারপ্রাইজ, হোয়াট ইজ পারসিভড, অত তখন একই কথা আসতেছে। অতএব অফ অল দিস কাউলি অ্যাপিয়ার্স টু হ্যাভ বিন উইদাউট নলেজ আর উইদাউট কেয়ার। অতএব এই যে তার যে ভুলগুলো এতক্ষণ বলা হলো, এই ভুলগুলোর প্রতি মনে হচ্ছে যেন কাউলি যেন জানেই না, অথবা কাউলি হয়তো এগুলো কেয়ারই করে না, যেগুলো তার ভুল। হি মেক্স নো সিলেকশন অফ ওয়ার্ড, হ্যাঁ, কারণ তিনি কোনো ওয়ার্ড সিলেকশন করছেন না, নর সিক অ্যানি নিটনেস অফ ফ্রেজ, এবং তিনি যে ফ্রেজ ইউজ করছেন এগুলো তিনি পরিষ্কারভাবে ব্যবহার করারও চেষ্টা করছেন না। হি হ্যাজ নো এলিগেন্স আইদার লাকি অর ইলাবোরেট, হ্যাঁ, সেটা লাকি এলিগেন্স হোক আর ইলাবোরেট হোক, তিনি কোনো ধরনের এলিগেন্সই যেন পাননি, মানে নাই তার ভিতরে, মানে চমৎকারিত্ব নাই। হ্যাঁ, as his endeavors were rather to impress sentence upon the understanding than images on the fancy, he has few epithets। মানে মূল কথা হলো তিনি পরিশ্রম করছেন, সেই পরিশ্রমের উদ্দেশ্য হচ্ছে কি, were rather to impress sentences, সেন্টেন্সগুলোকে ইমপ্রেস করা, মানে কি মানুষ যেন দেখে একটু ইমপ্রেস করে, ওরে ভাবে হেভি হেভি ওয়ার্ড তো, হেভি ইন্টেলেকচুয়াল ব্যক্তিত্ব, অনেক শিক্ষিত ব্যক্তিত্ব, এটা যেন এদের কোনো আন্ডারস্ট্যান্ডিং করার জন্য কোনো আগ্রহই নেই। তাই বলছে আপন দ্য আন্ডারস্ট্যান্ডিং দেন ইমেজেস অন ফ্যান্সি, মানে ফ্যান্সি বা কল্পনার উপর গুরুত্ব না দিয়ে তিনি চাচ্ছেন তার সেন্টেন্সে এমন এমন কিছু শব্দ, এমন এমন কিছু ইন্টেলেকচুয়াল বিষয় ইউজ করা, যাতে রিডারদেরকে একটু চমকে দেওয়া যায়। এরকম করতে গিয়ে তার সেই কি আকর্ষণীয় বোধটা হারিয়ে ফেলেছে। ইট সিমস টু ফলো ফ্রম দ্য নেসেসিটি অফ দ্য সাবজেক্ট রাদার দ্যান দ্য কেয়ার অফ দ্য রাইটার। হ্যাঁ, অতএব যতটুকু হয়েছে ততটুকু প্রয়োজনের স্বার্থে হয়েছে, এখানে যেন রাইটারের কোনো কেয়ারের প্রয়োজনই হয়নি। দ্যাট দ্য ডিকশন অফ হিজ হিরোইক পোয়েম ইজ লেস ফ্যামিলিয়ার দ্যান দ্যাট অফ হিজ স্লাইটেস্ট রাইটিং। তার মানে হিরোইক পোয়েমগুলোতেও তার যে ডিকশন, এই ডিকশনগুলো হচ্ছে লেস ফ্যামিলিয়ার, মানে রিডারদের কাছে অপরিচিত শব্দ বেশি। আর এই জন্য যত বেশি অপরিচিত শব্দ থাকবে, তুমি কি পড়ে মজা পাবা বলো? না স্যার। না স্যার, ওগুলো ধাঁধার মতো। তাই না? সেখানে কিন্তু যদি অতিমাত্রায় অপরিচিত শব্দ দিয়ে নিজের ভাব দেখাতে চাও, তুমি এমন একটা বক্তৃতা দিচ্ছ যে মানুষ সামনে বসে আছে, তুমি এমন এমন উচ্চ মার্গীয় শব্দ ইউজ করতেছো যার মিনিং হচ্ছে তোমার দর্শকরা বুঝেই না, শ্রোতারা বুঝতেই পারছে না, তা তোমার কি ওই বক্তৃতায় কোনো লাভ আছে বলো? না স্যার। তাহলে না বক্তৃতায় স্যার। কোনো লাভ নাই। ও দেখা যাচ্ছে কিছুক্ষণ পর দর্শক চলে যাবে, আর নাই চুপচাপ জোর করে শুনবে, কিন্তু কোনো মজা পাবে না। তো ওই রকম হয়ে গেছে তাদের ইন্টালেকচুয়াল রাইটিং। হ্যাঁ, তো এই জন্য বলছে ইট মে বি অ্যাফার্মড উইদাউট এনি ইকোনমিস্টিক ফার্ভার। মানে ফার্ভার মানে কি, কারো প্রতি মানে অনুগ্রহ দেখানো, বা হচ্ছে দেখো ইকোনমিস্টিক কি বলো, এই যে কারোর প্রতি ইন্টেন্স প্যাশন বা ফিলিং। হ্যাঁ, অর্থনৈতিক, ইকোনমিয়াস্টিক তৎকালীন বানান তো। ইকোনমিক অফ ওয়ার্ড মানে ইকোনমিক ক্লাস, মানে বুঝো ইকোনমিক ক্লাস বাসে বা এ তো থাকে না। ইকোনমিক ক্লাস মানে হচ্ছে যেখানে একটু অর্থ সাশ্রয় হবে, ঠিক আছে তো। মানে এখানে বলতে যাচ্ছে যে কোনো রকম সাশ্রয়ী ভাব না রেখে, মানে মূল কথা হলো কথা খরচ করা বা কারো প্রতি নিজের অনুগ্রহটা দেখানো। তাই বলছে আমরা কোনো রকম, মানে এটাকে আরেকটা শব্দ বাংলা ইউজ করা যায়, মানে ঘাটতি রাখা। তাই বলছি ইট মে বি অ্যাফার্মড উইদাউট অ্যানি ইকোনমিস্টিক ফার্ভার, মানে কোনো রকম ফার্ভারের ঘাটতি না রেখে, মানে আমরা যতটুকু পারি তাই তো তার প্রতি আমাদের প্যাশন দেখিয়ে এটুকু বলতে পারি যে হি ব্রট টু হিজ পোয়েটিক লেভার্স আ মাইন্ড রিপ্লিট উইথ লার্নিং। হ্যাঁ, তিনি তার পোয়েটিক লেভারটাকে এমনভাবে উপস্থাপন করেছেন যেন তার মন হয়ে গেছে কিসে, দেখো আ মাইন্ড রিপ্লিট উইথ লার্নিং, তার মন যেন কিসে পূর্ণ, কল্পনায় নাকি শিক্ষায় পূর্ণ বলো? শিক্ষায়। হ্যাঁ, রিপ্লিট উইথ লার্নিং মানে ওই যে মানে কি বলে ইন্টালেকচুয়াল ব্যাপার, দক্ষতা, মানে এখানে ঠিক ইমাজিনেশন নেই যেন। হ্যাঁ, পোয়েটিক হতে হলে তো ইমাজিনেশন লাগবে। ওয়ার্ডসওয়ার্থের মতে পোয়েট্রির সংজ্ঞা কি বলো?
spontaneous overflow of powerful হ্যাঁ feelings. পাওয়ারফুল overflow of the powerful feelings. হ্যাঁ স্পন্টেনাস ওভারফ্লো, শুধু ওভারফ্লো বললাম না, স্পন্টেনাস হতে হবে। কিন্তু হ্যাঁ স্যার। এই স্পন্টেনিটি তো সেখানে থাকবে না যেখানে লার্নিং দেখানোর ইচ্ছা থাকে, হ্যাঁ নিজের ভাব দেখানোর ইচ্ছা থাকে, নিজের দক্ষতা উপস্থাপনের পাণ্ডিত্য প্রদান করার সেখানে ওই ইমাজিনেশন কাজ করে না। তাই বলছে দেখো, অ্যান্ড দ্যাট হিজ পেজেস আর ইম্বেলিশড উইথ অল দ্য অর্নামেন্ট। দেখো এই যে বলছে তার পেজগুলো, তার বইয়ের পেজগুলো যেন অর্নামেন্ট দ্বারা এম্বেলিশ করা, সাজানো, হুইজ বুকস কুড সাপ্লাই। হ্যাঁ, তার মানে তার মানে গল্প কাহিনী যাই হোক, তার লেখালেখির মধ্যে এম্বেলিশমেন্টটা একটু বেশি আছে, অর্নামেন্ট একটু বেশি আছে। দ্যাট হি ওয়াজ দ্য ফার্স্ট হু ইম্পার্টেড টু ইংলিশ নাম্বারস দ্য এনথোজিয়াজম অফ দ্য গ্রেটার ওড অ্যান্ড দ্য গেইটি অফ দ্য লেস। তাই বলছে তিনি এমনভাবে হ্যাঁ তার বইয়ে অর্নামেন্ট জানিয়েছে, মানে উপস্থাপন করেছে, যা দেখে যেন মনে হচ্ছে যে তিনি হচ্ছেন প্রথম ব্যক্তি হু ইম্পার্টেড টু ইংলিশ নাম্বারস দ্য ইনথোজিয়াজম অফ গ্রেটার ওড। হ্যাঁ, মানে এখানে ইংলিশ রাইটারদের মধ্যে বা ইংলিশ লেখার মধ্যে তিনি যেন গ্রেটার ওডের যে এনথোজিয়াজম, এইটাকে তিনি যেন একটু বেশি ইম্পার্ট করার চেষ্টা করেছেন। ইম্পার্ট মানে কি, আরোপ করার চেষ্টা করেছেন। মানে এখানে তিনি বলতে চাচ্ছেন যে ওড কিছু, ওড মানে কি, এখানে ওড মানে ওই কবিতার ওড না, কিন্তু ওড মানে ভিন্ন কিছু, ঠিক আছে তো, মানে ভিন্ন মাত্রার কিছু তিনি দেওয়ার চেষ্টা করেছেন। আমরা সবসময় কি একটু চেষ্টা করি না যে অন্যের থেকে আমরা একটু ভিন্ন হোক, আকর্ষণীয় হোক, এরকম তো আমরা চেষ্টা করি নাকি? সবাই হ্যাঁ, একটু খাতায় লিখতে গেলে একটু দেখা যাচ্ছে সবুজ কালি দিয়ে একটু ডট ডট দিচ্ছি, নাকি একটু ছবি টবি এঁকে দিচ্ছি, মানে একটু ভিন্ন করার চেষ্টা করি আমরা। তা তিনিও এই অর্নামেন্টেশন ইউজ করার মাধ্যমে যেন একটু ভিন্ন মাত্রার কিছু যুক্ত করার চেষ্টা করেছেন। অ্যান্ড দ্য গেইটি অফ দ্য লেস। হ্যাঁ, এবং তার যে গেইটিটা, গেইটি মানে বুঝো তো, গেইটি মানে কি, তার যে আকর্ষণীয় বোধ, তার জাঁকজমকতা, গ্র্যান্ডারটা, দেখো যে চেয়ারফুলনেস, হ্যাঁ সেটা যেন থাকে না, সেটা যেন লেস হয়ে যায়। হ্যাঁ, দেখো মানে লাইভলি যেটা বলা হচ্ছে, হ্যাঁ জাঁকজমকতা, মেরিমেন্ট, আনন্দ, এটা যেন লেস হয়ে যায়। অ্যান্ড হি ওয়াজ ইকুয়ালি কোয়ালিফাইড ফর স্প্রাইটলি স্যালিস অ্যান্ড ফর লফটি ফ্লাইট, দ্যাট হি ওয়াজ among those who freed translation from servility and instead of following his author at a distance walked by his side। মানে এখানে কথাগুলো ডিরেক্টলি না বলার কারণে মানে কথার ভিতরে বলতে যাচ্ছে ইনিও তো স্যামুয়েল জনসনের লেখাটাও কি ওর মতো মনে হচ্ছে না? বলো। জি স্যার। অতিমাত্রায় প্যাঁচ জি লাগানো না? স্যার। বলো, তিনিও তো কম যাচ্ছেন, তিনি একদম উনি নিজেই বলছেন তো মেটাফিজিক্যাল পোয়েট্রি এমন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে সবাই জানে না, উনি কি নিজে করছে কি? হ্যাঁ, তাহলে তুমি কি করছেন নাকি? তিনিও তো কম পেঁচাচ্ছেন না ঘোরায় ফেরায়, সরাসরি বললেই হয়। তিনিও তো পেঁচাই জি স্যার, বলছেন ঘুরে ফিরে এক কথাই, কিন্তু লিখছেন অনেক। হ্যাঁ দেখো এই যে 200 ইয়া লিখছে, কিন্তু কি একই কথা না? ওই ডিকশন, ওই দেখো এক ডিকশন নিয়ে কতগুলো ইয়া লিখছে, মানে সরাসরি বললেই হয়। জি স্যার। তিনি ওই ঘুষায় পেঁচায় কি কোনে বলতে যাচ্ছেন, হ্যাঁ যে ইনস্টেড অফ ফলোইং হিজ অথর এট আ ডিস্টেন্স ওয়াক বাই হিজ সাইড, এত বলার দরকার কি? বললেই হয় যে ওয়ার্ডগুলো তার অথরের সাথে যাচ্ছে না, তাহলে থট এবং ওয়ার্ড যেন ডিস্টেন্সে হাঁটছে, বুঝতে পারছো? মানে এটা বলতে চেয়েছে যে তার থট আর ওয়ার্ড দূরত্ব রেখে হাঁটছে, বুঝতে পারছো? দেখো যে ইনস্টেড অফ ফলোইং হিজ অথর এট দেখো ডিস্টেন্স ওয়াক বাই সাইড অ্যান্ড ইফ হি লেফট, দেখো লেফট ভার্সিফিকেশন ইয়েট ইমপ্রুভেবল, he left likewise from time to time such specimen of excellence as enable succeeding poets to improve it। তিনি বা কি করে পেঁচালেন বলো স্যামুয়েল জনসন? এখানে যে কথা বলছে দ্যাট ইফ হি লেফট ভার্সিফিকেশন ইয়েট ইমপ্রুভেবল, তিনি যদি ভার্সিফিকেশনটাকে ইমপ্রুভেবল রাখেন, মানে কি যে ইমপ্রুভ করা যাবে, যে তিনি হয়তো এমন পর্যায়ে রেখে গেছেন যেটা অন্য কোনো ব্যক্তি হয়তো এসে ইমপ্রুভ করে দিতে পারে। He left likewise from time to time such specimen of excellence as enabled succeeding poets to improve it। হ্যাঁ, যে তিনি তার স্পেসিমেন অফ এক্সিলেন্স, মানে এক্সিলেন্সের যে স্পেসিমেন মানে কি উদাহরণ বা হচ্ছে একটা মানে কি বলবো একটা ফর্ম, সেটাকে তিনি হয়তো রেখে গেছেন। লেফট মানে কি রেখে গেছেন, কি করার জন্য? সাকসিডিং পয়েন্টদেরকে, মানে যারা হচ্ছে তার পরবর্তী পয়েন্ট হবে, তারা যেন এসে ওগুলোকে ইমপ্রুভ করতে পারে। মানে এরকমটা ব্যাপার যে তিনি হয়তো এমনভাবে জাঁকজমকতা দিয়ে তৈরি করার চেষ্টা করেছেন, এক্ষেত্রে হয়তো তার ইমাজিনেশন কিছুটা ঘাটতি ঘটেছে, কিন্তু তিনি হয়তো চেয়েছিলেন তার পরবর্তী কবি যারা আসবে তারা যেন মাথায় রাখে যে আমার ভিতরে আমার মতো করে যেন পাণ্ডিত্যপূর্ণ শব্দ যেন তারা ইউজ করে আরও বেশি ইমপ্রুভ করতে পারে। ঠিক আছে তো, কাব্যিক জগৎটাকে।
সিম্পল শব্দ ইউজ না করে এরকম জটিল জটিল মেটাফোর কনসিট এগুলো ইউজ করে একদম যত পারা যায় জটিল করে ফেলতে হবে যেন রিডাররা বুঝতে পারে কবি কাকে বলে নাকি, হ্যাঁ? হেভি জ্ঞানী, জি স্যার। এইরকম আর হেভি জ্ঞানী, সে কি কথা ভাই, একটা কথা বোঝা যাচ্ছে না, কি শিক্ষিত, আমাদের মতো অশিক্ষিত লোকেরা কি এগুলো বুঝবে বলো? তাই এদের হচ্ছে অবস্থা এরকম। তারা এমন এমন শব্দ, এমন এমন সেন্টেন্স, এমন এমন বিষয় ইউজ করবে ওগুলো আমাদের জানার বাইরে। তাতে আমরা বুঝবো কি যে তারা খুব শিক্ষিত, তাই না? তারা অনেক জানে, জি স্যার। এই জন্য আমরা জানছি না, এরকম একটা পাণ্ডিত্য তারা দেখানোর চেষ্টা করিয়েছে। হ্যাঁ, তো এই হচ্ছে আমাদের আলোচনা আর কি, বাচ্চার দিয়ে মূল কথাগুলো যতটুকু আছে। তার মানে কি এখানে দেখো আমাদের ভাগটা কি বেশি না, কয়েকটা জিনিস। তোমাদের কাছে কি বই আছে জানো? কার বই আছে? কাবলির কোন রাইটারের বই আছে? মোশারেফ আলী তপু স্যার। মোশাররফ আলী। আচ্ছা, দেখো তোমরা যদি একটু বার করো, প্যারাফ্রেজটা একটু বার করো তো তোমাদের বইয়ের, দেখো 91 পেজ থেকে সম্ভবত। জি স্যার। দেখো প্রথমে একটু খেয়াল করো, প্রথমে হচ্ছে 1 থেকে 49 পর্যন্ত দেওয়া আছে কি বায়োগ্রাফি অফ কাউলি, কাউলির জীবনী। 103 পেজে যাও এবার, দেখো তাহলে 49 প্যারা পর্যন্ত। তারপরে 103 পেজে দেখো এসেছে কি ক্যারেক্টারিস্টিক্স অর নেচার অফ কাউলিস রাইটিং অ্যান্ড মেটাফিজিক্যাল পয়েন্টস ইন জেনারেল, মানে প্রধানত কাউলিকে ভিত্তি করে মেটাফিজিক্যাল পয়েন্টদের রাইটিং নিয়ে কথা বলা হয়েছে। কোথা থেকে? 50 থেকে শুরু করে 64 পর্যন্ত। এইটুকু হলো আমাদের মেইন আলোচনার বিষয়, ঠিক আছে? এইটুকু। এরপর হচ্ছে বিভিন্ন জনের দেখা যাচ্ছে ক্রিটিক্যাল রিমার্কস উইথ এক্সাম্পল। এবার ওই কবিতার লাইন টাইন দিয়ে, ডান বলো কাউলি বলো, এদের লাইন টাইন দিয়ে কি করা হয়েছে? ক্রিটিক্যালি ডিসপ্লে করা হয়েছে যে এইরকম ঘটনাগুলো ঘটছে। এটা কতদূর পর্যন্ত যাবে দেখো, এটা 118 পর্যন্ত। এটা হচ্ছে এই সিতে কাউলি সহ ডান টান সবার কবিতা নিয়ে এখানে ক্রিটিক্যাল রিমার্ক দেওয়া হয়েছে 65 থেকে 105 পর্যন্ত। তারপরে হচ্ছে ডিতে গিয়ে ক্রিটিক্যাল এক্সামিনেশন অফ দ্য ওয়ার্কস অফ কাউলি, এখানে শুধু এবার কাউলির কথাটা বলা হয়েছে। 106 থেকে শুরু করে কত পর্যন্ত একদম দেখো, উল্টায় উল্টায় দেখো একদম শেষ পর্যন্ত। শেষ পর্যন্ত। এটা হচ্ছে তাহলে কি এখানে আমরা 3টা থেকে 4টা ভাগ পাচ্ছি। প্রথমে বায়োগ্রাফি, তারপরে মেটাফিজিক্যাল পয়েন্টদের যে ফিচার সেটা, তারপরে হচ্ছে ক্রিটিক্যাল রিমার্ক, সেটা মানে কাউলি সহ অন্যান্য রাইটারদের, মেজর রাইটারদের কবিতার মাধ্যম দিয়ে ক্রিটিক্যালি অ্যানালাইসিস করা হয়েছে। তারপরে শেষে এসে শুধু কাউলির ওয়ার্ক দিয়ে ক্রিটিক্যাল অ্যানালাইসিস করা হয়েছে। এই হচ্ছে 3টা বিষয় নিয়ে আলোচনা, ঠিক আছে? জি স্যার। জি স্যার। হ্যাঁ, এছাড়া দেখো এই বইটা তো তেমন কিছু নাইও আর, কিন্তু আরেকটা বই ছিল ওখানে সুন্দর করে সামারি টামারি দেওয়া ছিল, এটা তো এই বই দেখতেছি না। আমারও বইগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় গিয়ে হারাই ঘুরাই গেছে। আর সেন না রামজির একটা ছিল, ওখানে সুন্দর করে ওটাকে সংক্ষেপে প্যারাফ্রেজে দেওয়া ছিল, বুঝতে পেরেছো? ওটা তোমাদের দিতে পারলে কাজ হতো। দেখি ওটা পাইলে তোমাদের দিব, ওখানে আরো একটু কনজেস্টেড ওয়েতে আছে। আর আমি তো সামারি দিয়ে দিব, তোমরা এগুলো পড়ে নিবা। আচ্ছা, তো কিছু তো আইডিয়া পাওয়া গেল নাকি আসলে কি বলা হয়েছে এখানে? জি স্যার। জি স্যার। ওকে, তাহলে এই হলো আমাদের মিস্টার কাউলি। তাহলে নেক্সট ক্লাস থেকে আমরা তাহলে মোটামুটি আমাদের একটা করে বাদ থাকলো, দিয়ে মোটামুটি আমরা সবগুলোকে কভার করলাম নাকি, শুধু লিঙ্গুইস্টিক্সের বাদ দিয়ে, তাই না? এবার Yes, sir. আমরা লিঙ্গুইস্টিককে একবারে শেষ করে তারপরে ধীরে ধীরে আগাবো। আমরা যদি একটু সিলেবাসটা দেখি, বিশাল সিলেবাস, বুঝতে পেরেছো? আর যদি একটু দেখো এখানে, তাহলে আমাদের এখানকার প্রায় শেষ। ভলপনি পর্যন্ত হয়েছে। ডাসেস অফ মালফিটা আমি পড়াই নাই, কিন্তু কোশ্চেন আনসারগুলো আমি দিয়ে দিয়েছি। এখানে প্যারাডাইস লস্ট পড়াই নাই, কিন্তু কোশ্চেন আনসারগুলো আমি দিয়ে দিয়েছি, ব্রড পর্যন্ত দিয়েছি। আমি এগুলো সামারি পড়াবো এরপর লিঙ্গুইস্টিক্স শেষ করে এসে,
আমরা পিছন থেকে একদম মানে কি বলবো সামারি পড়তে পড়তে এসে শেষ করব। এখানে নন ফিকশনাল প্রোজে বাদ থাকলো স্পিচ অন ইস্ট ইন্ডিয়া বিল, তাছাড়া এগুলো হয়ে গেল। এখানে এখানে তো মোটামুটি আমরা সবগুলোই পড়েছি নাকি, চারটাই। জি স্যার, হুম। ফিকশন শেষ। এইখানে ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড বাদ থাকলো। এইখানে কে বাদ থাকলো, ম্যাথিউ আর্নল্ড। ম্যাথিউ আর্নল্ড। এটা ছোট ছোট কবিতা আছে, আমরা দ্রুত শেষ করতে পারবো। এইখানে বাদ থাকলো বায়োগ্রাফি লিটারেচার, ছোট আছে 4, 14, 17। আর এইখানে আমাদের মোটামুটি মরফোলজি পর্যন্ত, মানে এখানে তো কমপ্লিট নেই এটা, এখানে আমাদের সাইকোলিঙ্গুইস্টিক্স, সোশিও লিঙ্গুইস্টিক্স এই জাতীয় কিছু বিষয়গুলো বাদ আছে, তাছাড়া মেজর বিষয়গুলো মোটামুটি আমাদের হয়ে গেছে। স্যার আমাদের সিনট্যাক্স তো নাই। এখানে সিলেবাসে, এই সিলেবাসে ইনকমপ্লিট সিনট্যাক্স নাই, মানে পরীক্ষা আসেনি সিনট্যাক্স কখনো, এটা ইনকমপ্লিট। স্যার গত বছরও তো আছে ওয়ার্ড ফরমেশন রুল। এই সিলেবাসটা ইনকমপ্লিট, ঠিক আছে। এখানে কমপ্লিট ব্যাপারগুলো মিসিং আছে, অনেক কিছু মিসিং আছে, অতএব এর দিকে তাকাও না, বইয়ের দিকে তাকাও। হ্যাঁ, আচ্ছা। তো এমনি পড়াশোনা হচ্ছে তো? জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন আমি একদিক থেকে কোশ্চেন আনসারগুলো একটু দিয়ে যাচ্ছি, এই জন্যই হচ্ছে প্রবলেম। এরপর আমি ধরো এই যে তোমাদের জন মিল্টনেরটা শেষ করেছি, এরপর আমি প্রোজে যাব, ঠিক আছে। মানে আমি চাচ্ছি যে একদিক থেকে এগুলো দিয়ে যাই, এরপর লাইফ অফ, যেহেতু এডিশন এবং স্টিল পর্যন্ত দেওয়া আছে, তাহলে লাইফ অফ কাউলি এবং স্পিচ অন ইস্ট ইন্ডিয়া বিল, মানে পড়ায় আর না পড়ায় একবারে আমি মোটামুটি ফিনিশিং করতে করতে যাচ্ছি কোশ্চেন আনসারগুলো, ঠিক আছে। এইখানে কতদূর দেওয়া হয়েছে কোশ্চেন আনসার বলো তো, এটার এটার স্যার রবিনসন ক্রুশো পর্যন্ত দেওয়া হয়েছে। গালিভার স্ট্রাগলস দেওয়া হয়নি? না স্যার, গালিভার স্ট্রাগল দেওয়া হয়নি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তো আমি কি প্রিফেস শুরু করছিলাম এটা, না কোনটা জানো? আচ্ছা আমি একটু দেখি, তোমাদের সিনট্যাক্সের আর ওইটা আমি একসাথে করছি। এই যে প্রিফেস আর চ্যাপ্টার 7, দুটা পাশাপাশি আছে, জন মিল্টনটা প্লাস দিয়ে দিলাম, তাহলে এই দুটা এটা হয়ে আছে, শুধু একটু মানে একবার একটু করে দিতে হবে। কালকে আসছি তো, কালকে তো কোনো কাজ করতে পারিনি, বগুড়া থেকে আস্তে আস্তে তো অনেক সময় চলে গেল, আজকে আবার একটু কলেজে কাজ ছিল, দেখি তো বিকালের মধ্যে জন মিল্টনটা যেহেতু একটু বাকি ছিল ওটা কভার করে দিয়ে দিছি, এখন এই দুটো দিয়ে দিব, হয়ে যাবে। তোমরা এখন পড়তে থাকো, ঠিক আছে, যেগুলো যেগুলো দিয়ে ফেলবে একটু সময় নিয়ে পড়তে থাকো। ওকে। আচ্ছা, তো ঠিক আছে, তো সবাই ভালো থাকো, আর তাহলে আগামী দিন থেকে আমরা লিঙ্গুইস্টিক্স পড়বো। হ্যাঁ, ওকে স্যার। নমস্কার স্যার। ওকে, নমস্কার।